নমস্কার সকল দর্শক বন্ধুকে স্বাগত জানিয়ে শুরু করছি। এই মুহূর্তে আপনারা দেখছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের অনুষ্ঠান। এই অনুষ্ঠানে তো বিভিন্ন রকম অসুখ বিসুখ নিয়ে আমরা কথা বলেই থাকি। আপনাদের সুস্থতার জন্য সবসময় আমরা কথা বলি যাতে আপনারা শারীরিকভাবে মানসিকভাবে একদম সুস্থ থাকতে পারেন। আর সামনেই যেহেতু দুর্গাপুজো চলেই এসেছে, আর তো বেশি দেরি নেই, হাতে একদম দিন গোনা টাইম বলতে গেলে। তো সেই কারণে আমাদের এখন থেকে সুস্থ থাকাটা হচ্ছে বেশি প্রয়োজন, কারণ পুজোর কটা দিন আমাদের খুব সুন্দরভাবে থাকতে হবে, ভালোভাবে থাকতে হবে, মজার সাথে থাকতে হবে। সেই কারণে আমাদের সুন্দর থাকাটা, ভালো থাকাটা খুব প্রয়োজন। এবং সুন্দর থাকতে হলে কিন্তু শুধুমাত্র বাহ্যিকভাবে সুন্দর নয়, আমি সুন্দর করে মেকআপ করলাম, সুন্দর করে সাজলাম, সুন্দর করে চুল বাঁধলাম, তাহলে কিন্তু আমার ভালো থাকা হয়ে গেলে একদমই সেটা নয়। সুস্থ থাকতে গেলে শুধু বাহ্যিকভাবে নয়, ভেতর থেকে একদম ইন্টারনাল ভাবে কিন্তু আমাদেরকে সুস্থ থাকতে হবে। আর ইন্টারনাল ভাবে সুস্থ থাকতে গেলে সেটার কি প্রয়োজন, সেটাতে আমাদের শারীরিক মানে শরীরটাকে আমাদের সুস্থ রাখা প্রয়োজন, শরীরটাকে হেলদি রাখা প্রয়োজন। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি যে হেলদি মানে কিন্তু ম্যাক্সিমাম মানুষ যেটা ভুল করে, হেলদি মানে ভাবে যে তাহলে বোধহয় আমার স্বাস্থ্যটা একটু রোগা আছে, আমি একটু বেশি রোগা আছি, তাহলে বোধহয় আমাকে একটু চেহারাটা বাড়াতে হবে, একটু বোধহয় আমার স্বাস্থ্যটাকে বাড়িয়ে দিতে হবে। একদমই সেটা নয়। হেলদি থাকা মানে হচ্ছে আপনি শারীরিকভাবে সুস্থ থাকা, এটাকে বলে হেলদি থাকা। আপনার চেহারা রোগা থাকুক, স্লিম থাকুক, তাতে কোনো ক্ষতি নেই, কিন্তু শারীরিকভাবে আপনাকে সুস্থ থাকতে হবে। মানেটা হচ্ছে যে দুদিন বাদে বাদে আপনি অসুস্থ হয়ে যাচ্ছেন, সেটাকে বলে আনহেলদি থাকা। মানে আপনি যদি 365 দিনের মধ্যে যদি ম্যাক্সিমাম দিন সুস্থ থাকেন, 2-1টা দিন অসুস্থ থাকেন, সেটাকে বলে হেলদি থাকা। এবং সেই ডায়েট চার্টটা আমাদেরকে মেনটেন করতে হবে। প্রত্যেকটা দিন আমাদের দৈনন্দিন জীবনটাকে সেরকম ভাবে কিন্তু আমাদের চালনা করতে হবে, তবে একটা আমরা সুস্থ জীবন পাবো। যেহেতু সামনে পুজো, এখন থেকে আমাদের খাওয়া দাওয়ার জায়গাটা ঠিক রাখতে হবে। শারীরিক যদি ব্যথা বেদনা থাকে, সেই দিকটা আমাদের আগে থেকে ধ্যান দিতে হবে, কারণ কি বলবো, মানে লাইন দিয়ে আমাদের প্যান্ডেল হপিংটা তো করতেই হবে, তাই না বলুন? তাহলে চলুন আজকে মূল অনুষ্ঠানে প্রবেশ করা যাক। আমাদের সাথে এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত আছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের স্বনামধন্য ডক্টর, মেডিকেল কনসালটেন্ট ডক্টর এস ভাদু। নমস্কার। নমস্কার। আজকে একটুখানি প্রথমে কথা বলে নিই, একটু ব্যথা বেদনা নিয়ে আমরা একটু আলোচনা করে নিই, তারপরে বাকি আলোচনা অন্যরকম আলোচনায় আসবো, যেহেতু সামনে পুজো আছে। ব্যথা বেদনা নিয়ে যখন আমাদের আজকে কথা শুরুই হয়েছে, তাহলে বলে রাখি যে আমাদের যে প্রথমেই জয়েন্ট পেন গুলো হয়, আর যেটা কথা যে আমরা যদি একভাবে দাঁড়িয়ে কাজ করি, তখন আমাদের খুব অসুবিধা হয় যে আমাদের হাঁটুটা ঝনঝন করছে বা ঝিনঝিন করছে, আমি দাঁড়াতে পারছি না, পাটা আমার অবশ হয়ে যাচ্ছে। সেটা আমার শুধুমাত্র হাঁটুতে নয়, আমার কোমরে হতে পারে, হাতের জয়েন্টে হতে পারে, অনেক সব জয়েন্টের জায়গাগুলো হতে পারে, কাঁধের এই জয়েন্টে হতে পারে, সমস্ত। তো এই জয়েন্ট নিয়ে আমি ডাক্তারবাবুকে এটাই প্রশ্ন করবো যে ডাক্তারবাবু, যে এই যে জয়েন্টে পেন যাদের অলরেডি হয়েছে, সেটা কেন হচ্ছে, এবং তারপরে জানতে চাইবো যে এটা থেকে সলিউশন কি আছে। দেখুন, এই আমাদের হাড়ের যে জয়েন্টে মেন ব্যথাগুলো হয়, তার দুটো কারণ থাকে। একটা কারণ হচ্ছে যে আমাদের হাড়ের ওপরে অতিরিক্ত মাত্রায় যদি আমরা মানে ব্যবহার করি, এক একটা জয়েন্ট যদি অতিরিক্ত মাত্রায় ব্যবহৃত হয়, তাহলে দেখা যায় যে তার ক্ষমতা কমে যায় এবং সেখান থেকে বিভিন্ন রকম হাড়ের সমস্যা হয়, যার থেকে আমরা ব্যথা ফিল করি। আরেকটা হচ্ছে যে ধরুন আমি নর্মাল লাইফস্টাইলে লিড করছি, কিন্তু দেখা যাচ্ছে আমার হাড়ের যে ক্ষমতা সেটা ডাইরেক্ট কমে যাচ্ছে। কেন ক্ষমতা কমে যাচ্ছে? কারণ আমার এখানে পুষ্টির ঘাটতি হচ্ছে, খাদ্য খাওয়ার ঠিক হচ্ছে না, এবং আমার কি বলবো যে রেগুলার যে আমার যে ডেলি যে একটা রুটিন, তার মধ্যে সেখানে ব্যায়াম নেই, সেখানে দেখাচ্ছে ঘুম হচ্ছে না ঠিকমতো, অতিরিক্ত মাত্রায় স্ট্রেস হচ্ছে। এই সব মিলিয়ে দেখা যায় কি আমাদের শরীরের ওপর কিন্তু একটা টর্চার হয়ে যায়, এবং তাতে কি হয় যে শরীর কিন্তু নিজেকে তখন কারেকশান করতে পারে না, কারণ অভাব হয়, পুষ্টির অভাব হয়। বিভিন্ন ধরনের যে আমাদের হরমোন আছে, সেই হরমোনগুলোর ইমব্যালেন্স হয়, যেখান থেকে আমাদের স্ট্রেস হরমোন বেড়ে যায়, দেখা যায় যে তার একটা নেগেটিভ এফেক্ট শরীরের মধ্যে পড়ে। সব কিছু নিয়ে হাড় কিন্তু কি বলবো অ্যাটাক হয়, বিভিন্নভাবে অ্যাটাক হয়, মানে তাকে কিন্তু আমরা দুর্বল করে ফেলি। ঠিক আছে, এই যখন হাড় দুর্বল হয়ে যায়, তখন কি হয়, আস্তে আস্তে হাড়ের
যে মুভমেন্টগুলো সেগুলো কিন্তু রেস্ট্রিক্টেড হয়ে যায়, যে জয়েন্টের যে মুভমেন্ট সেগুলো রেস্ট্রিক্ট হয়, সেখানে ফ্লুইডটা শুকিয়ে যায় এবং তারপর দেখা যায় সেখানে ক্ষয় হওয়া শুরু হয়েছে। এই সব মিলিয়েই দেখা যায় আস্তে আস্তে হাড়ের কিন্তু রোগ সৃষ্টি হচ্ছে। কোনোটার নাম হচ্ছে সার্ভাইকাল স্পন্ডোলিসিস, কোনোটা লাম্বার স্পন্ডোলিসিস, কোনোটা ফ্রোজেন শোল্ডার, কোনোটা আবার দেখা যায় আমরা অস্টিও আর্থারাইটিসের মতো রোগ বলছি। একদমই তাই। মানে আপনারা তাহলে শুনলেন যে জয়েন্ট পেইন গুলো আমাদের মানে সূত্রপাত শুরুটা কি করে হয় এটা জানলেন। আর ডাক্তারবাবু এটা সলিউশনটা কি আপনি একটু বলতে পারবেন যে আমাদের এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে যখন পেশেন্টরা আসবেন ভালো সলিউশন পেতে পারেন, আপনি যদি একটু জানান। হ্যাঁ, দেখুন আমাদের এনবিপি আয়ুর্বেদাতে কিন্তু এই রোগের কিন্তু খুব ভালো চিকিৎসা আছে। শুধু এটা আমি নিজে মুখে বলছি না, আপনারা যখন আসবেন নিজেরাই বুঝতে পারবেন। এখানে ধরুন 10 বছর 12 বছর পুরনো যাদের একজনের দেখুন ব্যথা নিয়ে আসে, বিশেষ করে একটু বেশি বয়সেদের মধ্যে দেখা যায় আর্থারাইটিসের সমস্যা, সেই জায়গায় তাদেরকে ডাক্তারবাবুরা বলে দেন যে আপনার তো অপারেশন না করলে এটা ঠিক হবে না, অপারেশন করে নি রিপ্লেসমেন্ট যেটা বলা হয়, যেটা অনেক খরচা সাপেক্ষ, তার পাশাপাশি যে এটা কিন্তু গ্যারেন্টি দিয়ে কোনো দিনই ডাক্তারবাবু বলেন না যে আপনি 100% ঠিক হয়ে যাবেন বা পুরোপুরি ঠিক হয়ে যাবেন, ঠিক আছে। তখন ওনারা কি করে আমাদের কাছে আসে, আমাদের এখানে এসে এই যে ক্ষয়ক্ষতিগুলো হয় সেগুলোকে কি অল্টারনেটিভ ওয়ে যেটা আছে আদার দেন সার্জারি, তার মাধ্যমে কিন্তু ন্যাচারাল ওয়েতে কিন্তু এগুলোকে ঠিক করা হয়। তখন কি হয় যে দেখা যাচ্ছে যে এই যে হাড়ের মুভমেন্টগুলো হচ্ছিল না, সেই মুভমেন্টগুলো ঠিক হওয়া শুরু হয়। হাড়ের মাঝখানের যে জেলটা শুকিয়ে গেছিলো সেই জেলটা আস্তে আস্তে রিজেনারেট করে। হ্যাঁ, অবশ্যই প্রত্যেকটা পেশেন্টের ভ্যারি করে, কারো তাড়াতাড়ি, কারো দেরি, কারো কম, কারো বেশি, এটা তো হবেই, প্রত্যেকটা ব্যক্তি যেহেতু আলাদা। এবং তার পাশাপাশি আরেকটা যেটা হয়, যে ক্ষয়ক্ষতিটা হয়ে গেছে সেটা যাতে আর না বেড়ে যেতে পারে সেটাও কিন্তু কন্ট্রোল হয়ে যায় গেল। এবার ওষুধের পাশাপাশি সেখানে কিন্তু পঞ্চকর্ম থেরাপি বলে থেরাপি রয়েছে, যেই থেরাপিতে কিন্তু রেজাল্ট আরও খুব ভালো হয়। কারণ আমাদের কিছু কিছু জিনিস যেটা আমরা বলছিলাম যে শরীরের ওপরে আমাদের হাড়ের ওপর টর্চার হচ্ছে, মানে আমরা যে খাদ্য খাবারগুলো খাচ্ছি বা বিভিন্ন ধরনের আমাদের হরমোন থেকে বা স্ট্রেস হরমোন থেকে বিষাক্ত জিনিস যেটা আমাদের শরীরে ক্ষতিকারক তৈরি হচ্ছে, সেটা অনেক সময় শরীরে জমে থাকে এবং সেটা কিন্তু ধীরে ধীরে ঘুণের মতো আমাদের হাড়গুলোকে নষ্ট করে দেয়, ঠিক আছে। এইখানে যদি আপনার বডিটাকে পঞ্চকর্মা থেরাপি করা হয় তাহলে বডিটাকে কী হবে, ডিটক্সিফাই করা হবে, মানে শোধন করা হবে। এবং যখন শরীরকে মনকে শোধন করা হয় তখন কিন্তু সে কি বলবো বিষমুক্ত হয়ে যায়, মানে টক্সিন মুক্ত হয়ে যায়। যখনই শরীর টক্সিন মুক্ত হয়ে যায় তখন কিন্তু সে তার নিজের ভাবে ন্যাচারালভাবে নিজেকে সুস্থ করতে থাকে। এবং তার পাশাপাশি যখন ওষুধটা সেখানে দেওয়া হয় যেটা আমাদের এই ক্ষয়ক্ষতিগুলোকে মানে প্রতিরোধ করে এবং নতুন করে হাড়ের তৈরি করতে বা রিপেয়ার করতে সাহায্য করে, অটোমেটিক আমাদের পেশেন্টরা কিন্তু খুব ভালো রেজাল্ট পেয়ে যায়। একদমই তাই। পঞ্চকর্ম থেরাপি মানে আপনার যদি জয়েন্ট পেইন থাকে তাহলেই যে আপনি পঞ্চকর্ম থেরাপিটা নিতে পারবেন সেটাই কিন্তু নয়। সেটার জন্য কিন্তু আমি ডিসাইড করতে কখনোই পারি না যে আমার জয়েন্ট পেইন হচ্ছে তাহলে আমি এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে গিয়ে একটা পঞ্চকর্ম থেরাপি নিয়ে নিই তাহলে আমি সুস্থ হয়ে যাব। একদমই সেটা নয়। প্রথমে আপনাকে ডাক্তার ভিজিট করতে হবে, ডাক্তারবাবু আপনাকে কতগুলো রিপোর্ট হয়তো করাবেন, তারপরে তারা ট্রিটমেন্টটা মানে অ্যাকচুয়ালি ট্রিটমেন্ট কিন্তু যখন রিপোর্ট হবে, রিপোর্টগুলো ওনারা দেখবেন, তারপরে গিয়ে কিন্তু আপনার অ্যাকচুয়ালি ট্রিটমেন্টটা শুরু হবে। সেখানে যদি ডাক্তারবাবুরা মনে করেন যে এই মানুষটার পঞ্চকর্ম থেরাপি প্রয়োজন আছেন, তারা তখনই প্রেসক্রাইব করবেন আর তখনই আপনাকে পঞ্চকর্ম থেরাপিটা নিতে হবে। আমার আপনার ইচ্ছে মতো কিন্তু এটা সম্ভব নয়। তো সেই কারণে বলছি যে আগে নিজেরা আমরা চিকিৎসাটা করব না, একদমই সেটা করাটা উচিত নয়। আমাদের শারীরিকভাবে কিন্তু সেটা প্রচন্ড ক্ষতিকারক, বিশ্বাস করুন, এটা একদমই করা উচিত নয়। সেই কারণে আমাদেরকে আগে এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে আসতে হবে, প্রথমে আমাদের ডাক্তারদের ভিজিট করতে হবে, চিকিৎসা ওনারা করবেন, তারপরে আমরা কিন্তু আসল ডিসিশনটা নেব। কোন বন্ধু অপেক্ষা করে আছেন, আজকের ফার্স্ট কলার কি আছেন একটু দেখে নেব। নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি রাজকুমার জানা বলছি। আচ্ছা, কোথা থেকে বলছেন? আমি বলছি বাগনান থেকে। বেশ, আপনার কি সমস্যা আছে সেটা শুনবো। হ্যাঁ, আমি মানে বাইকে পড়ে যাই, পড়ে গিয়ে আমার হাঁটুতে একটা আঘাত লাগে। আচ্ছা, তারপরে ওইটা মানে ঔষধ খেয়ে ভালো ছিলাম, আবার দেখছি এই 2-3 বছর পরে আবার দেখছি এই হাঁটু ব্যথাটা বেরিয়েছে। আচ্ছা, পুরনো পেইনটা আর কি হচ্ছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনার যে ব্যথাটা হচ্ছে, আপনার ব্যথার সাথে আর কি সমস্যা আছে? হাঁটু ভাঁজ করতে কি অসুবিধে হয়? হ্যাঁ
হ্যাঁ, ওই হাঁটু ভাঁজ করতে পারছি না, মানে দাঁড়াতে পারি না, মানে এত ব্যথা হয়। আচ্ছা, আর আপনার ওজনটা এখন কেমন আছে? না, ওজন মিডিয়াম আছে, কোনো আচ্ছা ভারী না। আচ্ছা, আর যখন আপনার হাঁটুতে চোট পেয়েছিলেন তখন কি হাঁটু ভেঙে গেছিল বা ক্র্যাক হয়েছিল? না 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 না, কিছু ইয়ে হয়নি, ওটা রিপোর্ট করেছিলাম, ওটা তো কোনো কিছু ইয়ে। শুধু চোট আঘাত পেয়েছিলেন আর কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, আপনি শুনুন। দেখুন, এই যে হাঁটুর সমস্যা না, এই যে অনেক সময় আমি যেটা বললাম যে অতিরিক্ত ব্যবহার করার ফলে জয়েন্টগুলো, বিভিন্ন জয়েন্টের উপরে এই সমস্যার সৃষ্টি হতে পারে, তেমনি ব্যথাটাও কিন্তু তার মধ্যেই আঘাতটা কিন্তু তার মধ্যেই পড়ছে। দেখা গেল আপনি কোনো সময় একটা জোরে আঘাত পেয়ে গেছেন, আঘাত পাওয়ার পর তখন হয়তো আপনার ব্যথা হলো, বরফ দিলেন, একটু ব্যথার ওষুধ খেলেন, কিছুদিন পর ঠিক হয়ে গেল, আপনি ভুলে গেলেন। এবার যত আস্তে আস্তে বয়স বাড়ে তখন কিন্তু এই সমস্যাটা ফিরে আসে, কারণ ওই যে জয়েন্ট আছে না, হাঁটুর জয়েন্টে সাইনোভিয়াল ফ্লুইড হয়। এই ফ্লুইডটা একটা ক্যাপসুলের মতো জিনিসের ভেতরে থাকে, মানে দুটো হাড় আছে আমাদের, দুটো হাড়, এই দুটো হাড়কে এরকম করে কভার করে রেখেছে একটা ক্যাপসুলের মতো, হাড়ের জয়েন্টটাকে। এই ক্যাপসুলের ভেতরটার মধ্যে একটা লিকুইড আছে, নাহলে তো লিকুইডটা বেরিয়ে চলে আসবে। যখন প্রচণ্ডভাবে আঘাত লাগে ওই জায়গায়, অনেক সময় ওই যে ক্যাপসুলের মতো জায়গাটা ওটা লিক হয়ে যায় এবং এই ফ্লুইডটা কিন্তু আস্তে আস্তে ওখান থেকে সরে যায় এবং আস্তে আস্তে শুকিয়েও যায়। এরকম আপনার ক্ষেত্রেও কিন্তু হচ্ছে। আপনার এক্স-রে করলে বোঝা যাবে এখন কি কন্ডিশনে আছেন, ঠিক আছে? কেন ওটা ওরকম হতে পারে? কারণ আপনার ওই জিনিসটা হলেই কিন্তু স্টিফনেস আসবে, জয়েন্টটা মুভমেন্ট হতে গিয়ে অসুবিধা হবে, দাঁড়াতে গেলে তো ব্যথা আছেই, সেটা পরের কথা। তার আগেই যেটা বলছি যে ঘুম থেকে উঠলে হয়তো পাটা ফেলে সোজা হতে দাঁড়াতে অসুবিধা হচ্ছে, টয়লেটে গেলে ওখান থেকে বসে উঠতে গেলে অসুবিধা হচ্ছে, এইগুলো কিন্তু আসবে। তো এইগুলো হচ্ছে একটা বড় সাইন আপনার। তো আপনার এই সমস্যাটাকে ঠিক করতে গেলে কি করতে হবে? প্রথম কথা হচ্ছে আপনার ব্যথাটাকে কমাতে হবে, তার জন্য মেডিসিন আছে, এবং তার পাশাপাশি যে আপনার ওই ফ্লুইডটা শুকিয়ে যাচ্ছে বা জয়েন্টটা মুভমেন্ট হচ্ছে না, তার জন্য কিন্তু আমাদের পঞ্চকর্মা থেরাপি করাতে হবে। আপনি এলে ডাক্তারবাবুরা দেখেই আপনাকে কিন্তু একটা এক্স-রে করতে বলবে, এখন কেমন আছেন, 3 বছর আগে সমস্যা হয়েছিল, এই 3 বছর পরে আজকের দিনে দাঁড়িয়ে আপনার কি কন্ডিশন হয়েছে, আরও খারাপ হয়েছে না আগের থেকে বেটার হয়েছে, এই দুটো জিনিস দেখবে। দেখে এবার ট্রিটমেন্টটা চালু হবে, এবং ট্রিটমেন্ট চালু হওয়ার পর শেষ যখন হয়ে যাবে ট্রিটমেন্ট, তখন আপনাকে বলবে এবার আপনি এক্স-রে করে নিতে পারেন। বা আপনার যে সমস্যাগুলো আছে সেগুলো যখন চলে যাবে আপনি নিজেই বুঝতে পারবেন, হ্যাঁ এখন আমি আগের থেকে সুস্থ হয়ে গেছি। একদমই তাই। কি করতে হবে? আসার জন্য কিন্তু আমাদের দরকার হেল্পলাইন নাম্বার, সেটা আমি একবার আপনাদের জন্য রিপিট করছি, 9830235527, আরেকটা নাম্বার 9830235537। দুটো হেল্পলাইন নাম্বার আছে, এই দুটো নাম্বারে কল করে সবার আগে অ্যাপয়েন্টমেন্ট ফিক্সড করতে হবে। সবার আগে অ্যাপয়েন্টমেন্ট ফিক্সড করার আগে আপনি জানবেন যে কোথায় কবে কোন ডক্টর বসছেন, আপনি কোন ডক্টরকে দেখাতে চাইছেন, সমস্তটা ভালো করে ডিটেলসে জেনে তারপরে আপনি অ্যাপয়েন্টমেন্ট ফিক্সড করবেন, যেটা আপনার নিকটবর্তী চেম্বার হবে সেখানে এসে ভিজিট করবেন। চেম্বারগুলো বলে দিই, তারপর আমরা আলোচনাতে আবারও ফিরে আসব। আপনারা ডক্টর বি শর্মাকে আপনারা পেয়ে যাচ্ছেন মধ্যম গ্রামে সোমবার ও শুক্রবার দুপুর 12টা থেকে বিকেল 3টে অবধি। আরেকটা কথা বলে রাখি, আপনারা সকলে জানেন যে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের হেড অফিস কিন্তু মধ্যম গ্রাম। আর আরও পাচ্ছেন আপনারা ডক্টর বি শর্মাকে হাওড়া শিবপুরে পেয়ে যাচ্ছেন মঙ্গলবার দুপুর 12টা থেকে বিকেল 3টে অবধি। হাওড়া শিবপুরে রবিবার দিনটা আপনারা পাচ্ছেন সকাল 11টা থেকে দুপুর 1টা অবধি। হাওড়া দাসনগর বাল্টিকুড়ি বাজারে পেয়ে যাচ্ছেন বুধবার দিন দুপুর 12টা থেকে বিকেল 3টে অবধি। আর শোভাবাজারে অবশ্যই পেয়ে যাচ্ছেন বুধবার দিন বিকেল 4টে থেকে সন্ধ্যে 6টা অবধি। দক্ষিণ 24 পরগনার বন্ধুরা পেয়ে যাচ্ছেন বৃহস্পতিবার আমতলা চেম্বারে দুপুর 12টা থেকে বিকেল 3টে অবধি। কালীঘাটে ল্যান্সটাউনে আপনারা চেম্বারটা পাচ্ছেন মঙ্গলবার ও বৃহস্পতিবার বিকেল 4টে থেকে সন্ধ্যে 6টা অবধি। রবিবার দিন কালীঘাটে ল্যান্সটাউনে আবারও চেম্বার পাচ্ছেন দুপুর 12টা থেকে বিকেল 4টে অবধি। অবশ্যই পেয়ে যাচ্ছেন খিদিরপুরে চেম্বার শনিবার দিন দুপুর 2টো থেকে বিকেল 4টে অবধি। বাদ বাকি কোথায় কি চেম্বার আছে, কোন ডক্টরকে পাচ্ছেন, আমি অবশ্যই সেগুলো পরে ডিটেলসে বলছি, একটু আলোচনাতে এবার আমরা ফিরে আসবো। ডক্টর ভাদুরী, আপনি বলুন যে এই যে আপনি একটু আগে যে আমরা আলোচনা করছিলাম যে আমাদের হাড়ের জয়েন্টে যে ফ্লুইডটা থাকে সেটা যে শুকিয়ে যায়, আমি একটু জানতে চাইবো যে এই বিষয়টা, যে এই ফ্লুইডটা যাতে শুকিয়ে না যায়, আমাদের খাবার দাবারের একটা তো কোনো ব্যবস্থা আছে, তো আমাদের খাবার দাবারটা এখানে কেমন খাওয়া উচিত যাতে ফ্লুইডটা শুকিয়ে না যায় বা সেটা যাতে আমরা কন্ট্রোল করতে পারি? দেখুন, প্রথম কথা হচ্ছে আমাদের যে এই যে ফ্লুইডটা, এইটা ধরুন আমরা জন্মানোর সাথে সাথেই হয়ে যায় এবং এটা নর্মাল একটা জিনিস, ঠিক আছে। এইবার কি নষ্ট হয় কেন? যদি আমাদের
হাড়ের মধ্যে যে আমাদের খাদ্য খাবারের দরকার সেগুলোর অভাব হয়। অতিরিক্ত মাত্রায় যদি আমরা আমাদের জয়েন্টগুলোকে ব্যবহার করি সেখান থেকে হতে পারে, অথবা কোনো রকম আঘাত পেলে হতে পারে। ঠিক আছে, তাহলে আপনার যে প্রশ্নটা খুব সুন্দর প্রশ্ন, যে আমরা তাহলে এই ফ্লুইডটা যাতে শুকিয়ে না যায় তাহলে আমরা কি করব, প্রিভেনশন কি আছে, এটা আমরা প্রতিরোধ কি করব যাতে আজকে আমার বয়স কম, যখন আমার বয়স বাড়তে থাকবে ততদিনে যাতে এটা শুকিয়ে না যায়, আমরা কি করতে পারি? একদম একদম, এটা খুব ভালো প্রশ্ন, এটাই দরকার। দেখুন, যদি আমরা প্রিভেন্ট করতে পারি, রোগটা যাতে নাই আসে, আমরা যদি মেনটেন করতে পারি, তাহলে তো আমার খরচাও করতে হবে না, কষ্টও পেতে হবে না, রোগটাও আসবে না আমার কাছে। এটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। হ্যাঁ, যাদের হয়ে গেছে এখন সমস্যাটা, তারা তো ফেলে রাখলে আরো কষ্ট পাবে, আরো ক্ষয়ক্ষতি হবে, তারা তো আসতেই হবে। এবার আমাদের কি করা উচিত? প্রথম কথা হচ্ছে, ঘুম থেকে উঠে আমাদের কিছু যোগাভ্যাস করা উচিত বা ব্যায়াম করা উচিত। সেটা আমাদের হাঁটা চলা হতে পারে, সেটা আমাদের কোনো সাঁতার কাটা, সাইক্লিং করা, এগুলো হতে পারে। ঠিক আছে, আচ্ছা, তাছাড়া ধরুন বিভিন্ন যে যোগ আসন আছে সেগুলো হতে পারে, মুদ্রা যেগুলো আছে সেগুলো হতে পারে। ঠিক আছে, এই সবগুলো করলে কি হবে, আমার জয়েন্টের যে ফ্লেক্সিবিলিটি সেটা ঠিক থাকে, ব্লাড সার্কুলেশন ভালো হবে শরীরের মধ্যে, এবং এই যে ফ্লুইডটা সেটাও কিন্তু হেলদি থাকবে এবং নতুন করে ফ্লুইড হতে থাকবে আর কি, তাহলে এটা কমবে না। ঠিক আছে, এবার তার পাশাপাশি দরকার আমার খাদ্য খাবার আমার কেমন হতে হবে? খাদ্য খাবারের মধ্যে হাড়ের শক্তির জন্য আমাদের ক্যালসিয়াম দরকার, সেটা যেমনি নিতে হবে। আমি যে ব্যায়ামটা বললাম সেটা জেনারেলি সাইক্লিং করলে, সাঁতার করলে বা হাঁটলে, বা ধরুন আপনি কোনো ব্যায়াম করছেন, সবগুলোতেই কিন্তু আপনি বাইরে রোদের কিন্তু আপনি একটা তাপ পাচ্ছেন, বা রোদের কিন্তু আলোটা আপনি পাচ্ছেন, রশ্মিটা পাচ্ছেন। এই রশ্মিটার মধ্যে রয়েছে ভিটামিন ডি। যখন আপনি ক্যালসিয়াম খাবেন, ভিটামিন ডি আপনার শরীরে পর্যাপ্ত পরিমাণে লাগছে, তখন কিন্তু আপনার হাড়গুলো স্ট্রং থাকবে। ঠিক আছে, আরও কিছু মিনারেলস থাকতে হয়, সেগুলো আছে, অনেক কিছু আছে, সবগুলোই কিন্তু আপনার হাড়ের জন্য দরকার। একটা জিনিস আমি বললাম কিভাবে পাবেন। এইবার আপনি যে খাদ্য খাবার খাবেন, মিনারেলস, ভিটামিনস আমরা বেশি কোথায় পাই? শাকসবজি, ফলমূলে। তাহলে আমার খাদ্যের মধ্যে যেমনি প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট এগুলোও থাকবে, আমার কিন্তু শাকসবজি, ফলমূল এগুলোও থাকতে হবে। এই সব জিনিসটা যদি আমি সুন্দর মতো করতে পারি এবং মানসিক চাপটাকে কমাতে পারি, মনে আনন্দ রাখতে পারি, এবং তার পাশাপাশি যদি আমার ঘুম ঠিক হয়, তাহলেই দেখবেন আপনি কিন্তু আপনার এই বোন হেলথ, যেটা আমরা বলি হাড়ের সুস্থতা বা হাড়ের স্বাস্থ্য, সেটা রক্ষা করতে পারবেন। হাড়ের স্বাস্থ্য রক্ষা করা মানেই দেখবেন সেখানে আপনার হাড়ের ফ্লুইডটা ঠিক থাকছে, হাড়ের যে কার্ভটা ঠিক থাকছে, হাড়ের ওপরে কোনো নার্ভে চাপ আসছে না, এবং তার সাথে সাথে হাড়ে কোনো ক্ষয় হচ্ছে না। এইভাবে করে যদি আপনি মেনটেন করেন, তাহলে বোন হেলথ কিন্তু আপনি খুব সুন্দরভাবে মেনটেন করতে পারবেন। আচ্ছা ডক্টর ভাদুরী, আর একটা কথা বলুন, যে আমরা যেটা জানি যে ক্যালসিয়ামের জন্য আমাদের দুধটা আমাদের শরীরের প্রচন্ড উপকারী, কিন্তু এখনকার ম্যাক্সিমাম মানুষের যেটা হয় যে দুধ খেলে অ্যাসিডিটি হয়ে যায়, এটা যে বলে, তাহলে আমরা দুধের বদলে ওটা কি খেতে পারি ক্যালসিয়ামের জন্য? দেখুন, তার বদলে আপনি ছানা খেতে পারেন। আচ্ছা, আপনি আরেকটা ভালো হচ্ছে দই খেতে পারেন। ঠিক আছে, এগুলোতে সবগুলোতেই ক্যালসিয়াম রয়েছে, অসুবিধে নেই। আর তাছাড়া ধরুন আপনি কি বলবো, দেখুন আমাদের শরীরে এগুলো খেলে ক্যালসিয়াম কিন্তু শরীরে প্রবেশ করে, কিন্তু সেটা ধরে রাখতে পারে না, কারণ আজকালকার যে লাইফস্টাইল হয়েছে তার মধ্যে দেখা গেছে যে আমরা রৌদ্রটা খুব ভালো করে পাই না, রোদের আলো আমাদের শরীরে পাই না। একদম, আপনি দেখুন, আপনি নিজের কথা ভাবুন, আপনি ঘুম থেকে উঠলেন, তারপরে রেডি হয়ে যখন আপনার কাজের জায়গায় আসছেন, আপনি আপনার চ্যানেলে আসছেন, আপনি কি করছেন? ড্রেস আপ করে নিলেন, করেই খাওয়া দাওয়া করে আপনি তাড়াতাড়ি গাড়ি ধরে নিলেন। সেখানে আপনি রোদ কোথায় পাচ্ছেন? গাড়ির মধ্যে আপনি এসিতে থাকছেন, আপনি যখন এখানে ঢুকছেন, এখানে ঢুকেও আপনি এসির মধ্যে ঢুকে যাচ্ছেন, এখন আপনি এসিতেই বসে রয়েছেন। একদম প্রাকৃতিক যে আলো, সূর্যের যে প্রাকৃতিক আলো, সেটা আপনি পাচ্ছেনই না। এবার বলুন, আপনি যদি সেটা না পান, কিন্তু আপনি ধরুন আপনার বিভিন্ন জায়গায় আমাদের সাথে প্রোগ্রাম করছেন, আপনি জানছেন ক্যালসিয়াম দরকার, আপনি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখছেন যে ক্যালসিয়াম খেতে হবে, কিন্তু সেই ক্যালসিয়ামটা শরীর পাবে না। তো কেন পাবে না? যেহেতু আপনার শরীরে ভিটামিন ডির ঘাটতি রয়েছে। এবার আপনার যখন সমস্যাটা তৈরি হয়ে গেল, আপনি কোথাও গেলেন, তখন আপনাকে সাপ্লিমেন্ট হিসাবে মেডিসিন দেওয়া হলো, মানে ফুডের অল্টারনেটিভ হিসাবে মেডিসিন খাচ্ছেন। আমাদের উদ্দেশ্য হচ্ছে
ফুডটাই যাতে মেডিসিনের হিসাবে কাজ করে, একদম এইটাই আমাদের মাথায় রাখতে হবে। আমাদের খাদ্য খাবার এবং আয়ুর্বেদের ওষুধ, যেগুলোকে আমরা প্রাকৃতিক ওষুধ বলেও বলতে পারি, যেখানে প্রকৃতিতে পাওয়া যায় এমন সব জিনিস দিয়েই কিন্তু তৈরি, সেই ওষুধগুলো যখন আপনি খাবেন ন্যাচারালি আপনার মধ্যে সেগুলো সৃষ্টি হবে এবং তার কোনো সাইড এফেক্ট হবে না। এইটাই হচ্ছে আমাদের আয়ুর্বেদের কিন্তু গুণাগুণ, এবং এনবিপিতে এলে আপনি এই ব্যবস্থাগুলোই কিন্তু সব পাবেন। একদমই। এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টার এই জন্যই বোধহয় মানুষের কাছে এতটা জনপ্রিয়, কারণ এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টার সবসময় কিন্তু চেষ্টা করা হয় এখান থেকে যে আমাদের যাতে শুধুমাত্র ওই বাহ্যিকভাবে মানে দুদিনের জন্য সুস্থ হয়ে গেলাম, আবার হয়তো সেই দুদিন বাদে অসুস্থ হতে পারে, আবার হয়তো আসতে হতে পারে, এই চিন্তাধারাটা কিন্তু এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টার একদমই রাখে না। সব সময় পেশেন্টদের জন্য এটাই চিন্তা করেন যে আমি একটা পেশেন্টের যখন চিকিৎসা করব সে যেন মানে তার চিকিৎসাটা যেন আমি পুরোপুরিভাবে করতে পারি এবং তাকে যেন আবার সেকেন্ড টাইম চিকিৎসা না নিতে হয়। সব সময় কিন্তু এটাই মাথা রাখা হয়। এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টার এটাই সবসময় মাথায় রাখেন। এখানে স্বনামধন্য ডাক্তাররা যারা রয়েছেন তারা কিন্তু এতটাই গুরুত্ব দিয়ে আপনাদের সেবার জন্য সবসময় তৎপর থাকে। কোনো বন্ধু অপেক্ষা করছেন, একটু দেখে নেওয়া যাক কে আছে এই মুহূর্তে আমাদের সাথে। নমস্কার, কে বলছেন? নমস্কার ম্যাডাম। হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? প্রদীপ সামন্ত কথা বলছি। আচ্ছা, কোথা থেকে বলছেন? জায়গার নাম? হ্যালো, হ্যাঁ জায়গার নামটা একটু শুনতে চাইছি। আমি কোলাঘাট থেকে প্রদীপ সামন্ত কথা বলছি। আচ্ছা প্রদীপ বাবু বলুন, কি সমস্যা আছে? আমার হেয়ার ফলিং এর সমস্যা হচ্ছে ম্যাডাম। হেয়ার ফলিং এর সমস্যা, এটা কি মানে কথা বলে রাখি, আমার বাড়িতে আমার বাবারও একটু টাক ছিল, আমার দাদুরও ছিল। আচ্ছা, তো ওটা শুনেছি ডাক্তারবাবুর কাছে জিনগত, তো ওটা নাকি আমারও হবে, তো এটা কি কোনো রকম ভাবে রোধ করা যায়? আচ্ছা আচ্ছা সেটা আচ্ছা বড় কথা। ঠিক আছে। আপনার বয়স কত? আমার বয়স 30 প্লাস। 30 প্লাস। আচ্ছা, আপনি স্মোক করেন? ধরুন না 32 বছর বয়স। 32 বছর। আপনি কি স্মোক টোক করেন? স্মোক করেন? আপনি কি স্মোক করেন? ধূমপান করেন কি আপনি? শুনতে পেলাম না, আরেকবার বলুন। আপনি কি ধূমপান করেন? হ্যাঁ হ্যাঁ, ধূমপান একটু একটু করি। আচ্ছা, তার সাথে আপনার হজমের কোনো সমস্যা আছে কি? হজমের একটুখানি সমস্যা আছে, মানে খুব হয়তো রিচ খাবার খেয়ে নিলে সেদিন বড় হজম হয়ে যায়। আচ্ছা, আপনি শুনুন, আমি বলছি। ঠিক আছে, আপনি শুনতে থাকুন। দেখুন, কিছু জিনিস আছে আমরা ধরে নিই যে জিন গঠিত, ঠিক আছে? এবার জিন গঠিত হলে আপনার মধ্যে সেই জিনটা তো থাকতে হবে। সেই জিনটার যদি ক্যারেক্টারটা না থাকে, সেই ক্যারেক্টারটা না থাকলে হবে না। দেখবেন একই বাড়িতে দু ভাইয়ের চুল কিন্তু একরকম হয় না, এবার কারো ঘন পাতলা হয়। এবার তাহলে যদি বাবার যদি ঘন চুল থেকে থাকে তাহলে দুজনেরই ঘন হওয়া থাকতো, কিন্তু একজনের আছে আরেকজনের নই কেন? কারণ তার মধ্যে সেই জিনটা নেই, যেই জিনটা ওই পাতলা চুলের জন্য রেসপন্সিবল, ঠিক আছে? এইটা গেল। তার মানে আমরা যেটা ধরে নিই যে বাবার টাক ছিল, দাদুর টাক ছিল, তাহলে আমারও টাক হবে, এটা যে সব সময় ঠিক হবে, বা ধরুন কারো সুগারের রোগ আছে, হ্যাঁ চান্সেস থাকবে বেশি, হবেই যে 100% তার কোনো গ্যারান্টি ওরকম হয় না, ঠিক আছে? এইবার কেন আমি কথাটা বললাম, দেখুন সে সময় মানুষের কাছে কোনো অল্টারনেটিভ রাস্তা ছিল না। চুল পড়ছে মানে তারা জানে চুল পড়ে যাচ্ছে আর এটা থাকবে না। সেই সময় চিকিৎসা পদ্ধতি ছিল না যেগুলো আজকে হয়েছে। আজকে কিন্তু আপনার হাতে আপনার নলেজে চিকিৎসা রয়েছে। আপনি তার জন্যই আমাকে ফোনটা করলেন, কেন? যে আপনি জানার জন্য এখন কি সেই চিকিৎসা আছে? আমি বলবো অবশ্যই আছে। আপনার এটা জিন গঠিত কিনা 100% গ্যারান্টি দিয়ে বলা যাবে না যে জিন গঠিত কিনা, কিন্তু আপনি কিন্তু একটা সুযোগ নিতেই পারেন যে একবার চেষ্টা করে দেখি, যেখানে আমার কোনো কাটাছেঁড়া করতে হবে না, কোনো সার্জারির ব্যাপার নেই, ন্যাচারাল ওয়েতে আমার চুলটা কি আবার তৈরি হতে পারে, বা যে চুলটা আছে সেটাকে কি আমি ধরে রাখতে পারি, তার কিন্তু চিকিৎসা আমাদের এখানে এনবিপিতে রয়েছে। এনবিপিতে একটা লাই লিগেন্স নামে একটা ডিভিশনই হয়েছে যেখানে চুলের স্পেশাল ট্রিটমেন্ট হয়, লেটেস্ট একদম অত্যাধুনিক চিকিৎসা হয়, যেগুলো বিদেশেও হয়, মুম্বাইতেও হয়, দিল্লিতে হয়, চেন্নাইতে হয়, সেই ধরনের ট্রিটমেন্ট কিন্তু আমাদের এখানে হয়। আমাদের লাই লিগেন্স নামে এনবিপির একটা ডিভিশন রয়েছে যেখানে স্পেশালি চুল এবং স্কিনের বিভিন্ন ট্রিটমেন্ট হয়। এখানে থেরাপি আছে, লেজার থেরাপি আছে, আরও অনেক কিছু থেরাপি আছে, যার মাধ্যমে নতুন চুলের যদি গোড়াটা বেঁচে থাকে তাহলে নতুন করে চুল আসতে সাহায্য করে।
অবশ্যই এক একজনের রেজাল্ট এক এক রকম হবে, কিন্তু আপনার একবার আসতে হবে, এসে দেখাতে হবে, একবার ডাক্তারবাবুরা যেভাবে বলছে সেভাবে ট্রিটমেন্টটা করাতে হবে। তাহলেই আপনি, যদি হওয়ার সম্ভাবনা থাকে, যদি জেনেটিক প্রবলেমটা না হয়ে থাকে, তাহলে অবশ্যই তাহলে সেখান থেকে চুল হবে। একদম। পরবর্তী বন্ধুর সাথে কথা বলবো, কিন্তু তার আগে চেম্বারগুলো আমি একটুখানি বলে দিই আপনাদের সকলকে। আপনারা ডক্টর এন ভট্টাচার্যকে পেয়ে যাচ্ছেন বর্ধমান, বোলপুর, আসানসোল, বাঁকুড়া, খড়গপুর, মেছেদা, দুর্গাপুর, জামশেদপুর এবং আগরতলাতে। আর আপনারা ডক্টর এ হালদারকে পেয়ে যাচ্ছেন হলদিয়া, কৃষ্ণনগর, বহরমপুর, হেরিয়া, আরামবাগ ও দিল্লিতে। আর আপনারা ডক্টর এস ঘোষালকে পেয়ে যাচ্ছেন মালদহ, রায়গঞ্জ, শিলিগুড়ি, শিলচর, কোচবিহার এবং গৌহাটিতে। এতগুলো জায়গায় কিন্তু এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টার চেম্বার আছেন। অবশ্যই ভিজিট করতে হলে হেল্পলাইন নাম্বারটা ভেরি মাস্ট, হেল্পলাইন নাম্বারটা আপনাদের টিভি স্ক্রলেই যাচ্ছে, দেখে নিন ওখান থেকে। আর আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আগামী অক্টোবরের 27 তারিখ, আগামী অক্টোবরের 27 তারিখে মুম্বাইতে আপনারা চেম্বার পেয়ে যাচ্ছেন, এবং ব্যাঙ্গালোরে চেম্বার পাচ্ছেন আপনারা নভেম্বরের 20 তারিখ। নভেম্বরের 20 তারিখে ব্যাঙ্গালোরে চেম্বার থাকছে এবং অক্টোবরের 27 তারিখে মুম্বাইতে চেম্বার থাকছে। এখন থেকেই বুকিংটা শুরু করে দিন, অনেক বুকিং হয়তো অলরেডি হয়ে গেছে, আরও যেখানে বুকিংয়ের লিস্ট ফাঁকা আছে সেখানে আপনারা এখন থেকে নিজেদের জায়গাটা বুক করে রাখতেই পারেন। তারপরে যেন আপনারা ভিজিটটা এই 27 তারিখ আর 20 তারিখ, মানে অক্টোবরের 27 তারিখ আর নভেম্বরের 20 তারিখ যেন ভিজিটটা আপনারা করতে পারেন ডাক্তারবাবুদের, এখন থেকে সেই প্রচেষ্টাটা করতে থাকুন। কোনো বন্ধু অপেক্ষা করছে, একটু দেখে নেওয়া যাক আমাদের সাথে এই মুহূর্তে কে আছে। নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি সুমিত ঘোষ বলছিলাম। আচ্ছা, কোথা থেকে বলছেন? বর্ধমান থেকে। বেশ, বলুন সুমিত বাবু, কি সমস্যা আছে? সমস্যা বলতে গ্যাসের সমস্যা। শুনতে পেলাম না, আরেকবার। গ্যাসের গ্যাস অম্বলের সমস্যা, এটা কি দীর্ঘদিন ধরে না ইদানিং? ইদানিং দেখছি বেড়ে গেছে। অল্প অল্প ছিল, এখন ইদানিং বেড়ে গেছে। আপনার ইদানিং যে বেড়েছে, আপনার কি খাওয়ার কোনো পরিবর্তন হয়েছে? পরিবর্তন তো সেরকম কিছুই হয়নি, কিন্তু গ্যাসের সমস্যাটা বেড়ে গেছে। আচ্ছা, পায়খানা পরিষ্কার হচ্ছে আপনার? না, ওইটাই সমস্যা। দেখুন, আপনি শুনতে থাকুন। গ্যাসের যাদের প্রবলেম থাকবে বুঝবেন যে তাদের কনস্টিপেশন আছে, অথবা খুব বেশি ডায়রিয়া হয়, বা মানে কি বলবো, হজম হয় না, মানে পাতলা পায়খানা হয়ে যায়। এই দুটোর মধ্যে একটা থাকতেই হবে। দুটো ক্ষেত্রেই তার মানে আমাদের হজম হচ্ছে না। একটা হচ্ছে পাতলা পায়খানা হয়ে যাচ্ছে, মানে আমাদের খাদ্য খাবার হজম হচ্ছে না। আরেকটা, খাদ্য খাবার হজম হলেও সেটা শরীর থেকে বেরাচ্ছে না, খারাপ জিনিসটা, সেখান থেকেও গ্যাস সৃষ্টি হচ্ছে। বুঝতে পারছেন আমি কি বলছি? দেখবেন অনেক সময় আমাদের টয়লেটে গেলে দুর্গন্ধ হয় পটির মধ্যে, যে পাতলা পায়খানা হলো এবং দুর্গন্ধ হলো। কেন দুর্গন্ধটা হলো? কারণ আমাদের হজম হয়নি। যে তা হজম হয়নি বলেই কিন্তু সেখান থেকে একটা বাজে স্মেল বেরোলো, যেটা একটা মানে প্রমাণ করে যে আমার পেটের গন্ডগোলটা হয়েছে। ঠিক আছে, ডাক্তারবাবুদের কাছে গেলে অনেক সময় এই পেটের গন্ডগোল নিয়ে, কিন্তু ডিটেলসে যদি কোনো ডাক্তারবাবু জানতে চায়, এগুলোও জানতে চায় যে তাতে কি দুর্গন্ধ ছিল। দেখুন, প্রত্যেকটা সমস্যার কিন্তু সমাধান আলাদা। কনস্টিপেশনের সমস্যা আলাদা, সেখান থেকে গ্যাস হয়েছে সেটা আলাদা। আবার পেটে সবসময় পাতলা পায়খানা হতে থাকে, ঠিকমতো হয় না, সেখানে তার সমস্যা আলাদা। সেখান থেকেও গ্যাস হতে পারে, তার সমাধান কিন্তু আলাদা। দুটোর জন্য এক ট্রিটমেন্ট কোনো দিনই হবে না। তার জন্যই কেন পায়খানা নরম হচ্ছে, মানে অতিরিক্ত পাতলা হচ্ছে দিনের পর দিন, তাহলে দেখতে হবে যে লিভার ফাংশনটা ঠিক আছে কিনা। লিভার ফাংশন যদি ঠিক না থাকে তাহলে কিন্তু মাঝে মাঝে এই গন্ডগোলটা হতেই থাকবে, এবং অনেক সময় এই গন্ডগোলটা কিন্তু অনেক বড় রোগেরও কিন্তু একটা সিমটম হিসাবে দেখা হয়। ঠিক আছে, তার জন্য পরীক্ষা নিরীক্ষা আছে, ঘাবড়ানোর কিছু নেই, কি হলো না হলো বোঝা যায়। আরেকটা, যেটা ধরুন কনস্টিপেশন হয়ে গেছে, তাহলে কনস্টিপেশনটা ঠিক করবেন কি? আপনি কি তাহলে সবসময় গ্যাসের ওষুধ খেয়ে থাকবেন? না, একদম না। কনস্টিপেশনটা যাতে না হয় তার জন্য ট্রিটমেন্ট আছে। সেই ট্রিটমেন্টটা যখনই আপনি করবেন, দেখতে পাবেন যে আপনার কনস্টিপেশনের প্রবলেমটা ঠিক হয়ে গেছে, পায়খানা নর্মাল হচ্ছে, রেগুলার হচ্ছে, এবং দেখবেন গ্যাস উধাও হয়ে গেছে। গ্যাসের জন্য আলাদা করে ওষুধ তখন আর দিতে হবে না। একদমই তাই। আর যেই সমস্যাগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করছি সেগুলো হচ্ছে আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে। তো এই সমস্যাগুলো থেকে আমাদেরকে বেরোতে হবে, নিজেদেরকে সুস্থ জীবনযাপন করতে হবে। আমরা সুস্থ থাকলে তবেই কিন্তু আমাদের যে ফিউচার সেটা কিন্তু উজ্জ্বল হবে। কারণ আমরা যদি এখন অসুস্থ থাকি, এখন যদি আমাদের গুরুত্বপূর্ণ কাজগুলো না করতে পারি, তাহলে আমাদের ফিউচারটা কি করে ব্রাইট হবে বলুন? আর যেই সমস্ত সমস্যাগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করছি, এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে এইগুলোর কত ভালো চিকিৎসা আছে সেটা বোধহয় আমরা পেশেন্টের মুখ থেকে যদি আমরা শুনে নিই তাহলে বোধহয় সব থেকে বেটার হবে। চলুন একটু শুনে নেওয়া যাক।
আপনার নাম? ঝর্ণা বোস। কোথায় বাড়ি আপনার? হাওড়া নুনজলা। কি রোগে ভুগছেন আপনি? আমি হাঁটু আর অনেক রকম প্রবলেম। হাঁটু ব্যথায় ভুগছিলেন তো? মানে অস্টিও আর্থ্রাইটিস। কতদিন ধরে এই রোগে ভুগছেন? এটা আমার 5 বছর 6 বছর। 5 বছর ধরে। আগে কোথাও ট্রিটমেন্ট করিয়েছিলেন? সেখানে কোনো সুরাহা পেয়েছিলেন এই রোগে? ওই যখন ওই ফিজিওথেরাপিটা করলাম তখনই একটু ভালো ছিল, তারপর আবার মানে ফিজিওথেরাপি আর ওষুধ যতক্ষণ খাচ্ছেন ভালো থাকছেন, তারপর আবার যেরকম কি সেরকম। এখন ডক্টর বি শর্মা ট্রিটমেন্টে আপনি কতদিন রয়েছেন? 2 মাস। 2 মাস মেডিসিনে আপনি খেয়ে এখন কতটা সুস্থ বোধ করছেন? একটু ভালোই বোধ, মানে আগের থেকে অনেক ভালো আছেন, তাই তো? আপনি নাম? মায়া সাহা। কোথায় বাড়ি আপনার? ব্যারাকপুর। কি হয়েছে আপনার? আমার হয়েছে লাম্বার স্পন্ডিলাইসিস, অস্টিও আর্থ্রাইটিস, সার্ভাইকাল স্পন্ডিলাইসিস। এই যে 3টে যে রোগ আপনার হয়েছে, এই 3টে রোগের ট্রিটমেন্ট কোথাও করিয়েছিলেন? 3টে রোগের ট্রিটমেন্ট এমনিতে অ্যালোপ্যাথিকে ট্রিটমেন্ট করাতেন? না না করাতেন না। হোমিওপ্যাথিকে? হোমিওপ্যাথিকে করাতাম। তাতে কোনো সুরাহা পেয়েছিলেন? মাঝে মাঝে সুরাহা পেতাম, আবার মানে যতক্ষণ ওষুধ খেতেন ভালো থাকতেন, আবার যেই কি সেই। এখন আপনি ডক্টর বি শর্মা ট্রিটমেন্টে কেমন আছেন? ভালোই আছি। ভালো আছেন তো? আগের থেকে আপনার ব্যথা বেদনাগুলো কম আছে? তোমার নাম? রুনা মান্না। কোথায় বাড়ি? সলভ বাজার। কি হয়েছিল তোমার? আমার মাইগ্রেনের বহুদিন ধরে সমস্যা হচ্ছে। কতদিন ধরে এই রোগে ভুগছিলে? আমি ভুগছিলাম এটা 8-9 বছর হলো। এর আগে কোনো জায়গায় ট্রিটমেন্ট করিয়েছিলেন? এর আগে ট্রিটমেন্ট করেছি, অনেক ওষুধও খেয়েছি, কিন্তু ভালো ফল পাইনি। ডক্টর বি শর্মা ট্রিটমেন্টে তুমি এখন কতদিন আছো? ডক্টর বি শর্মা ট্রিটমেন্টে আছি আমি 14 দিন। 14 দিনে ওষুধ খেয়ে এখন অনেকটা সুস্থ বোধ করছো? অনেকটা সুস্থ বোধ করছি। এনবিপি ইউনানিয়ান রিসার্চ সেন্টারে তুমি ট্রিটমেন্টে ভালো আছো? হ্যাঁ, আমি এখন অনেক ভালো আছি। এই যন্ত্রণাটা রেগুলার হয়, সেটা হচ্ছে না। সঞ্জশ্রী সানা। কোথায় বাড়ি আপনার? বসিরহাট থেকে বলছি। কি হয়েছিল আপনার? আমার ওই বাইক থেকে পড়ে গেছিলাম, 12 নম্বর ঘাটটা আমার ফ্র্যাকচার ছিল, আর ঘাড়ে কোমরে, তারপরের থেকে ঘাড়ে কোমরে আমার স্পন্ডিলাইসিস আছে। তার জন্যে আমি অ্যালোপ্যাথি ডাক্তার দেখিয়েছি কিছুদিন ধরে, কিন্তু ওষুধ খেলে ভালো থাকি, না খেলে আবার ব্যথা আবার যন্ত্রণা। আচ্ছা, ডক্টর বি শর্মা ট্রিটমেন্টে আপনি কতদিন আছেন? আমি মাসখানেক ওষুধ খেয়েছি। মানে 1 মাস ওষুধ খেয়েছেন। পঞ্চকর্ম নিয়েছিলেন? আয়ুর্বেদিকের যে একটা পার্ট আছে? না না। আচ্ছা, পঞ্চকর্ম ছাড়া ওষুধের দ্বারা আপনি 1 মাসে এখন যন্ত্রণার ব্যথা থেকে কতটা মুক্তিতে আছেন? এখন মানে যন্ত্রণা ব্যথা থেকে অনেকটাই আগের থেকে মানে আগের থেকে অনেকটাই ভালো আছেন। ডক্টর বি শর্মা ট্রিটমেন্টে ভালো আছেন। আমার নাম তাপস বসাক। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি বহরমপুরে, মধুপুর। কি সমস্যা আপনার? আমার সমস্যা ছিল, আমার পাটা ফুলে যাচ্ছিল, কোমর থেকে নিচ পর্যন্ত গোড়াটাই ফুলে যাচ্ছিল, নাভির উপরে ভাগটাও ফুলে যাচ্ছিল। তারপরে আমি একজন অ্যালোপ্যাথি ডাক্তারকে দেখাই, উনি সুগার এবং অ্যালবুমিন পান, এবং একজন কিডনি ডাক্তারের সঙ্গে পরামর্শ করার আর কি আমাকে আর কি সাজেশন দেন যে আমি কিডনি ডাক্তারকে দেখাই। এবং কিডনি ডাক্তারের দেখে উনি আমাকে প্রায় 10-12 হাজার টাকার শুধু টেস্টই করিয়ে গেছেন, আর শুধু জল বের করার ওষুধ দিয়ে গেছেন। ঠিক আছে, ওই ওষুধটা খেলে 2-3 দিনের মধ্যে আমার পাটা আবার নর্মাল হয়ে যাচ্ছিল, কিন্তু ওষুধ খাওয়া বন্ধ করার সঙ্গে সঙ্গে আবার আগের অবস্থায় ফিরে চলে আসছে। ঠিক আছে, আর ক্রিয়েটিনিন লেভেলটা হচ্ছে আমার প্রথমে নর্মালই ছিল 1.0, সেটা বাড়তে বাড়তে প্রায় 2-এ পৌঁছে গেছিল। হ্যাঁ, মানে উনি কিডনিটাকে ভালো করার জন্য বা সুস্থ করার জন্য কোনো রকম ট্রিটমেন্ট উনি করেন। হ্যাঁ, এখানে আপনি কতদিন চিকিৎসা করছেন? আমি 14 দিন, গত 6 তারিখে প্রথম আর কি ট্রিটমেন্ট করেন ডক্টর প্রমোদ শর্মার আন্ডারে। হ্যাঁ, তারপরে 14 দিনের উনি ওষুধ দিয়েছিলেন, ওষুধ খেয়ে আমি মোটামুটি আপাতত কিওরের দিকেই গেছি, অনেকটাই ভালো, আমার পাটা সবই প্রায় নর্মাল হয়ে গেছে। এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে আপনি কতদিন চিকিৎসা করাচ্ছেন? প্রায় 15 দিন হলো। এখন আপনি কেমন আছেন? এখন মোটামুটি ভালোই আছি। আপনার নাম? আমার নাম সবিতা ভৌমিক। কি সমস্যা আপনার? আমার ইউট্রাসে টিউমার হয়েছিল এবং ইউট্রাসটা বেড়ে গেছিলো, এবং ওইটা ক্যান্সারের মোটিভ ছিল, ওটা পজিটিভ ছিল, বর্তমানে এখন নেগেটিভ হচ্ছে। এখানে আপনি কতদিন চিকিৎসা করছেন? এখানে জানুয়ারি মাস থেকে করছি। এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে আপনি এখন চিকিৎসা করে কেমন আছেন? এখন আমি প্রত্যেক সুস্থ আছি, ভালো আছি।
সুস্থ আছি, ভালো আছি এবং এটার জন্য যে আশা করবো সবাই যেন এখানে আসতে পারে এবং তাদের যেন বিশ্বাস অর্জন করতে পারে। আপনার নাম? গোবিন্দচন্দ্র সরকার। বাড়ি কোথায় আপনার? বাড়ি কুঞ্জঘাটা। কি সমস্যা আপনার? আমার হাঁটুর সমস্যা ছিল, আমি হাঁটতে পারতাম না, ব্যথা হতো সবসময়ের জন্য, কনকনি ব্যথা থাকতো, হাঁটু ফুলে যেত, সাইকেল চালাতে পারতাম না, সিঁড়ি উঠতে পারতাম না, চলাফেরা করতে খুবই প্রবলেম হতো। এইসব প্রবলেমগুলো আমার খুব হতো। কতদিন ধরে এই সমস্যায় ভুগছেন আপনি? 1 বছর, বেশি 1.5 বছর। এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে কতদিন দেখাচ্ছেন? আমার এই 2 মাস হলো আজকে নিয়ে। কেমন আছেন আপনি এখানে চিকিৎসা করে? অনেকটা আরাম আছে, অনেকটা আরাম আছে। এখন আমি এমনটা বুঝতে পারছি যে কোথাও গেলে পরে একটু শান্তিপূর্ণভাবে যেতে পারবো। আগে যেরকম বাড়ি থেকে বেরোতে পারতাম না, এখন পারবো, সঙ্গে লোক চাই। আপনার নাম? বাড়ি কোথায়? কি সমস্যা আপনার? আমার অর্থোআর্থ্রাইটিস, লাম্বার স্পন্ডিলাইটিস, স্কিন ডিজিজ, তার সঙ্গে হচ্ছে ক্রনিক আমাশা। এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে কতদিন আপনি চিকিৎসা করছেন? গত ফেব্রুয়ারির 5 তারিখ থেকে চিকিৎসা করাচ্ছি। আমি 70% এখন ভালো আছি। এই মুহূর্তে আপনারা দেখছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অনুষ্ঠান। এই মুহূর্তে স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত আছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের স্বনামধন্য ডক্টর এস ভাদুড়ী। আমরা আলোচনা করছিলাম বিভিন্ন রকম সমস্যাগুলো নিয়ে, ছোট ছোট করে আমরা আলোচনাটা করছিলাম, কিন্তু এবার একটু অন্যরকম বিষয়ে যাই। সেটা হচ্ছে অবশ্যই আগের আলোচনাটার সাথে এটা কিন্তু একদম ওতপ্রোতভাবে রিলেটেড আছে, জড়িত আছে। কেন বলছি? সেটা হচ্ছে আমরা কিন্তু আমাদের শরীরের মানে আমাদের চেহারাটাকে নিয়ে ভেরি কনসাস। মানে একটু যেই আমাদের চেহারা বেড়ে যায় তখন আমাদের সমস্যা হয় যে আমাকে দেখতে মোটা লাগছে, আমাকে দেখতে বাজে লাগছে, আমার গালটা বেশি ফোলা লাগছে, গালের পোর্শন বেশি ফুলে গেছে চেহারার থেকে। হয় যেটা দেখবেন অনেক সময় ম্যাক্সিমাম হয় যে চেহারা হয়তো আপনার স্লিম আছে কিন্তু আপনার গালের পোর্শন, ঘাড়ের পোর্শন এগুলো একটু বেশি ফুলে গেছে। এইগুলো কেন হচ্ছে এগুলো একটুখানি জানবো আমরা। আর সব থেকে বড় প্রশ্ন হচ্ছে আমার ডাক্তারবাবুর কাছে, ডক্টর ভাদুড়ীর কাছে আমরা এটাই প্রশ্ন, আগে এই প্রশ্নটার আপনি উত্তর দেবেন যে আমাদের যখন চেহারা অতিরিক্ত ভারী হয়ে যাচ্ছে তখন আমাদের এই হাড়ের ওপর জয়েন্টে কতটা প্রেসারাইড হচ্ছে এবং সেটা কতটা ক্ষতিকারক আমাদের শরীরের জন্য? হ্যাঁ, খুব ভালো প্রশ্ন করেছেন। দেখুন, আপনার সাধারণভাবে সবাই ওই দেখতে সুন্দরটা নিয়েই বদার করে, ঠিক আছে? কারণ ধরুন কোনো সেলিব্রিটিকে দেখে সে ভাবছি যদি আমি এরকম হতে পারতাম, ঠিক আছে? এর থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ আমাকে দেখতে কেমন লাগবে এটা সেকেন্ডারি, কিন্তু তার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ রোগা মানে মোটা হয়ে যাওয়াটা প্রবলেম হয় যে তার বিভিন্ন রোগকে ডেকে আনে। তার মধ্যে প্রথম যেটা সেটা হচ্ছে ব্যথার সমস্যা। দেখুন, আমাদের শরীরটা যখন তৈরি হয়েছে ন্যাচারালভাবে তার কিন্তু একটা ওজন থাকে। ছোটবেলায় দেখবেন জন্মানোর সাথে সাথে তার একটা ওজন মাপা হয়, বেবির ওজন কত। হ্যাঁ, একটা হচ্ছে আন্ডার ওয়েট বলা হয়, একটা হচ্ছে ওভার ওয়েট বলা হয়। বেবি ওভার ওয়েট হয়েছে, বেবি আন্ডার ওয়েট হয়েছে, বেবি নর্মাল ওয়েট হয়েছে। এই যে ব্যাপারটা কেন, তার সাথে সাথে কিন্তু আমাদের বডির ফাংশনগুলো সেভাবে কাজ করে, ঠিক? বিভিন্ন অর্গান সেভাবে ফাংশন করে বলতে গেলে। এইবার ধরুন আপনার যে কাঠামোটা তৈরি হয়েছে, হাড় দিয়ে তো আমাদের কাঠামো তৈরি হয়, যেমনি প্রতিমার একটা বাঁশ দিয়ে খড় দিয়ে কাঠামো তৈরি হয়, তার উপরে মাটি দিয়ে তারপরে রং করে দিয়ে একটা ঠাকুরকে ফাইনাল হয়, ঠিক আছে? তেমনি কমপ্লিট হয়। তো আমাদের শরীরেরও কিন্তু তাই, প্রথমের কাঠামোটা কিন্তু আমাদের হাড় দিয়ে, তার উপরে রয়েছে আমাদের মাংসপেশি, তার উপরে হচ্ছে চামড়া, এইভাবে ঠিক প্রতিমা তৈরির মতোই কিন্তু দেখুন 3টে স্টেপ, এখানেও 3টে স্টেপ, এত সুন্দর। এইবার ব্যাপারটা আমার যে হাড়ের ওজনটা বা হাড়ের যে ক্ষমতাটা, তার মধ্যে কতটা আমার মাংসপেশি হতে হবে বা কতটা ওজন তার এক্সট্রা নিতে পারবে তার একটা ক্ষমতা থাকে। সেটা যখন বেশি হয়ে যায় আমাদের হাড়ের ওপরে কিন্তু চাপ পড়ে, ঠিক আছে? এই যে চাপটা ধরুন আমরা দেখেছি না, ধরুন একটা রিক্সায় বা কোনো একটা ধরুন লিফট যখন ওঠেন দেখবেন লেখা আছে 240 কেজি পর্যন্ত নিতে পারবে, টানতে পারবে। তার মানে লিফটের ক্ষমতাটাই অত। এবার সেখানে যদি একটা মানুষও বেশি হয় হ্যাঁ, তখন নামাতে হবে, নালে লিফট নালে কাজ করবে না। আর যদি জোর করে করতে যান কিছুক্ষণ গিয়ে থেমে যাবে, ঠিক আছে? কারণ লিফটের অতটা ক্ষমতা নেই। এই মানুষের শরীরটাও তাই। আপনার প্রথমে নর্মাল ওজন আছে, এবার সেটাতে আপনি নর্মাল আনন্দ করে লাফিয়ে ঝাঁপিয়ে ঘুরে ফিরে বেড়াচ্ছেন,
যেই একটু ওজন বাড়লো দেখবেন আপনার হাঁটা চলার মধ্যে একটা পরিবর্তন চলে আসছে, আপনার হাঁপিয়ে যাচ্ছেন, এই সমস্যাগুলো আসছে। তারপরে যদি আরও ওজন বেড়ে যায় তখন দেখা যাবে যে আপনি চলাফেরাই করতে পারছেন না, হাঁটুর মধ্যে ব্যথা বেড়ে গেছে, কোমরে ব্যথা বেড়ে গেছে, নিঃশ্বাসে কষ্ট হচ্ছে এবং অল্পতেই ক্লান্ত হয়ে যাচ্ছেন। এগুলো কিন্তু চলে আসবে, কারণ আপনার শরীরের কাঠামোর যে ক্ষমতা তার থেকে আপনি বেশি ওজন বাড়িয়ে ফেলেছেন। এবং এই ওজনটা কিন্তু হেলদি ওজন না। এই ওজনটা যদি একজন প্লেয়ারের হয় তাহলে বুঝবেন সেখানে মাংসপেশির ক্ষমতা বেশি, মাংসপেশির ক্ষমতা বেশি হলে মানুষ হাড়ের ওপর চাপ পড়ে না। কিন্তু এই ওজনটা যে আপনার সাধারণ মানুষের যেটা হয় সেটা হয় ফ্যাটের ওজন, এবং ফ্যাট হচ্ছে আনহেলদি ওয়েট। এই ওয়েটটা ফ্যাটের জন্য যদি হয় অটোমেটিক আপনার শরীর নিতে পারবে না এবং আপনার ক্ষয়ক্ষতি হওয়া হাড়ের শুরু হয়ে যাবে। একদম। তাহলে আপনারা সুন্দর করে নিশ্চয়ই জায়গাটা বোঝাতে পারলেন ডাক্তারবাবু যে আমাদের মোটা হয়ে যাওয়াটা বা আমাদের শরীরে ফ্যাট বেশি হওয়াটা কতটা ক্ষতিকারক। যতটুকু আমাদের শরীরের প্রয়োজন ততটুকুন হওয়াটাই কিন্তু ঠিকঠাক আছে। সেটাতে যখন ওভারলোড হয়ে যাচ্ছে তখনই কিন্তু আমাদের শরীর সেটা আমাদের একটা কি বলবো একটা কোনো না কোনো ভাবে আমাদের একটা আপনাদেরকে বলবেই, বোঝাবেই যে কিছু একটা ইস্যু দেবে যে এইটার জন্য কিন্তু আপনার প্রবলেমটা শুরু হচ্ছে। তাহলে সেইখানে আমাদের গুরুত্বটা দিতে হবে, সেখান থেকে আমাদের নিজেদেরকে সতর্ক হতে হবে। তারপরে কিন্তু আর যদি সতর্ক হওয়ার পরও মনে হচ্ছে যে না কোথাও একটা ঠিক লাগছে না, তবু আমি কন্ট্রোল করতে পারছি না, হাজার সতর্ক হয়েও তখন কিন্তু আমাদের চিকিৎসাটা নিতে হবে। চিকিৎসাটা নেওয়ার সাথে সাথে আপনি যখন যতটা সতর্ক হবেন তার সাথে কিন্তু আপনার ট্রিটমেন্টটা ঠিকঠাক হলে আপনার শরীরটাও ঠিকঠাক থাকবে এবং আপনি যেই ফুবিয়াতে ভুগছেন যে আমি মোটা হয়ে যাচ্ছি বা আমার সেটাতে কষ্ট হচ্ছে, হাঁপানি হচ্ছে, এই সমস্ত প্রবলেমগুলো তখন আস্তে আস্তে দূর হয়ে যাবে। কোনো বন্ধু অপেক্ষা করে রয়েছেন অনেকক্ষণ থেকে, একটু দেখে নেওয়া যাক কে আছে এই মুহূর্তে। নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি হাওড়া আদ্র থেকে বলছি। বেশ, রবীন ঘোষ। আচ্ছা, কি সমস্যা আছে? সমস্যা বলতে আমি ডাক্তারবাবুর কাছে গেছিলাম, হাওড়া শিবিরে গেছিলাম ডাক্তারবাবুকে 6 মাস আগে। আমার মানে প্রচন্ড অ্যাসিডিটি, গ্যাস হতো। হ্যাঁ, ডাক্তারের কাছে যেতে আমার দুবারে যেতে ঠিক মোটামুটি 100-এর মধ্যে 75% ভালো আছি। আর ডাক্তার এখন টিভি করে দেখছি লাইভ হচ্ছে, তো ওই জন্য ডাক্তারকে একটু ডাক্তার জানাতে বলেছিল। হ্যাঁ, জানিয়ে দিলাম, খুব ভালো আছি। হ্যাঁ, আচ্ছা, এখন আপনি এখন সুস্থ হয়ে গেছেন বলছেন তো? আর এখন 75% সুস্থ হয়ে গেছি। আর যে আয়ুর্বেদিকে এত ভালো কাজ হয় তাড়াতাড়ি। হ্যাঁ, আমি তো বহু ডাক্তার দেখিয়ে অনেক ডাক্তার দেখিয়ে ফেল হয়ে গেছিলাম। আচ্ছা আচ্ছা, আপনি এখন আর কি ওষুধ খাচ্ছেন না, এখন স্টপ করে দিয়েছেন? না, এখন পুরো ওষুধ তোমার স্টপ হয়ে গেছে। ডাক্তারবাবু আরেকবার যেতে বলেছিল, এবার পুজোর পর আসবো। আচ্ছা, হ্যাঁ, এটাই একবার ফলো আপটা করে নেবেন, কারণ আপনার যে আপনি বলছেন যে 75% ঠিক হয়ে গেছে, আরেকটু যেটা আছে সেটাও কিন্তু আশা করা যাচ্ছে ঠিক হয়ে যাবে। তবে একবার এসে আমাদেরকে দেখিয়ে নিন, কারণ না দেখলে ওভার টেলিফোন আপনাকে বুঝবো না আপনি এখন কিরকম কন্ডিশন। আয়ুর্বেদিক কাজ মানে 100% হয়। একদম একদম। এলোপ্যাথি ওষুধে যে টাকা ডাক্তাররা নেয়, তাছাড়া তো ডাক্তার আমার খুব কম টাকার মধ্যে যা কাজ করে দিয়েছে। হ্যাঁ, ঠিক, আমার খুব দুবারে সুন্দর কাজ হয়েছে। আমি পুজো পর্বে ডাক্তারবাবুকে আসবো। একদম, নিশ্চয়ই আসবেন, সঙ্গে থাকুন। দেখুন, আমাদের এটাই ভালো লাগে যখন আমাদের কোনো পেশেন্ট বলেন যে সে সুস্থ হয়েছে। ওনার মোটামুটি দেখুন এই জিনিসটা কিন্তু ডাইরেক্ট উনি বলছেন যে আমি 75% ঠিক হয়ে গেছি, আরও ডাক্তারবাবু আরেকবার যেতে বলেছিলেন। উনি যে কতটা সত্যি কথা বলছে এখানেই প্রমাণ হলো, না হলে কিন্তু উনি এটা বলতে পারতেন যে হ্যাঁ আমি আর এখন ওষুধ খাচ্ছি। উনি বললেন না, এখন ওষুধ কিন্তু স্টপ আছে। ডাক্তার আমাদের তো তরফ থেকে কি বলবো যে আমরা চেষ্টা করব 100% অবধি করার। এবার কতটা হবে সেটা ডিপেন্ড করে পেশেন্টের যে শারীরিক অবস্থা তার উপরে। ঠিক আছে, ওনার দেখুন 70%-এর মতো ঠিক হয়েই গেছে, উনি নিজে ফিল করছে। এইবার আরেকবার এলে যখন আরেকটু পরীক্ষা করে দেখার যে হ্যাঁ আরেকটু ঠিক হওয়া সম্ভব কিনা, সেটা যদি সম্ভব থাকে তাহলে অবশ্যই কিন্তু উনি সেই জায়গাটাতেও পৌঁছে যাবে। তার জন্য আপনাকেও রিকোয়েস্ট করব আপনি একবার আসুন, পুজোর পরে এসে আমাদেরকে দেখিয়ে নিন। আশা করছি যে পুরোটাই ঠিক হয়ে যাবে আপনার। একদম। এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে আসতে হলে আপনাকে কি করতে হবে সেটা একটুখানি জেনে নেওয়াটা এখন জরুরি। এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে অবশ্যই আসতে হলে আপনাকে হেল্পলাইন নাম্বারটা আগে নোট ডাউন করতে হবে। আমি বলে দিচ্ছি হেল্পলাইন নাম্বারটা আর একবার আপনাদের জন্য, 9830235527, আরেকটা নাম্বার 9830235537।
দুটো হেল্পলাইন নাম্বার আছে, যেটা আপনার ইচ্ছা সেটাতেই আপনি কল করে অ্যাপয়েন্টমেন্ট ফিক্সড করবেন, যেটা আপনার নিয়ারেস্ট চেম্বার হবে বা নিকটবর্তী চেম্বার হবে সেখানে এসে আপনি ভিজিট করবেন। এবার চেম্বারগুলো একটু বলে দিই, তারপরে আমরা আলোচনা, এখনও বেশ অনেকটা বাকি আছে, আমরা আলোচনায় ফিরবো। আপনারা ডক্টর বি শর্মাকে পেয়ে যাচ্ছেন মধ্যমগ্রামে সোমবার ও শুক্রবার দুপুর 12টা থেকে বিকেল 3টে অবধি। হাওড়া শিবপুরে পেয়ে যাচ্ছেন মঙ্গলবার ও রবিবার। হাওড়া শিবপুরে মঙ্গলবার দিনটা আপনারা পাচ্ছেন দুপুর 12টা থেকে বিকেল 3টে অবধি, রবিবার দিন পাচ্ছেন সকাল 11টা থেকে দুপুর 1টা অবধি। হাওড়া দাসনগর বাল্টিকুড়ি বাজারে পেয়ে যাচ্ছেন বুধবার দিন দুপুর 12টা থেকে বিকেল 3টে অবধি। বুধবার দিন আরেকটা জায়গায় পাচ্ছেন, সেটা হচ্ছে শোভাবাজার, বিকেল 4টে থেকে সন্ধ্যে 6টা অবধি। আর পাচ্ছেন দক্ষিণ 24 পরগনার বন্ধুরা আমতলাতে বৃহস্পতিবার দিন চেম্বারটা পাচ্ছেন আমতলাতে, সেটা দুপুর 12টা থেকে বিকেল 3টে অবধি। কালীঘাটে ল্যান্সটাউনে পেয়ে যাচ্ছেন মঙ্গলবার ও বৃহস্পতিবার বিকেল 4টে থেকে সন্ধ্যে 6টা অবধি। কালীঘাটে ল্যান্সটাউনে রবিবার দিন পাচ্ছেন দুপুর 2টো থেকে বিকেল 4টে অবধি। শনিবার দিন পেয়ে যাচ্ছেন খিদিরপুরে চেম্বার, সেটা পাচ্ছেন দুপুর 12টা থেকে বিকেল 4টে অবধি। কোনো বন্ধু অপেক্ষা করছেন, আগে তার কলটা একটুখানি দেখে নেবো, তারপরে বাকি চেম্বারগুলো আমি আবার রিপিট করে দেবো আপনাদের সকলের জন্য। নমস্কার, কে আছেন এই মুহূর্তে? নমস্কার। কোথা থেকে বলছেন? অরিজিৎ রায় বলছিলাম। অরিজিৎ বাবু কোথা থেকে বলছেন? বলছিলাম বেহালাতে। বেহালা থেকে বলছেন অরিজিৎ বাবু, বেশ, আপনার সমস্যাটা আমরা জানবো। মানে আমি কিছুদিন ধরে আমার ঘাড়ে না প্রচন্ড পরিমাণে পেন হচ্ছে। ঘাড়ে পেন হচ্ছে, আচ্ছা, এটা কতদিন ধরে হচ্ছে দাদা? দিন 10-15 হয়ে গেল। আচ্ছা, আপনার কি ধরনের কাজ করতে হয়? আমি কম্পিউটারে কাজ। আচ্ছা, আর এই ব্যথাটা কি আগেও আপনার হয়েছিল? হ্যাঁ, আগে না, কয়েক বছর আগে কয়েকবার হয়েছিল, তারপরে আমি আর সেভাবে করে ধ্যান দিই। আমার দেখছি দিন 15 ধরে দেখি ঘাড় থেকে না, মানে একদম মানে কানের এই পেছন থেকে ঘাড় শিরা ধরে ওই যে পিনে ধরে রেখে দিয়েছে। ঠিক 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 ঠিক। আচ্ছা, এটা আপনার কি এমনি মাথা টাথা ঘুরোচ্ছে এরকম? যখন যন্ত্রণা তখন মাথা প্রচন্ড পরিমাণে ধরে যায়। আচ্ছা, আপনি শুনুন, আমি বলছি আপনাকে। দেখুন, আপনার যেটা এটা স্পন্ডিলাইটিসের প্রবলেম, একদম জেনুইনলি স্পন্ডিলাইটিসের প্রবলেম, এবং স্পন্ডিলাইটিসটা যখন বেড়ে যায় তখন কিন্তু মানুষের চক্কর দেবে, মাথা ঘোরাবে, মনে হবে ফেলে দিচ্ছে, এটাও হয়। কারো কারো আবার বমিও হয়ে যায়, এতটা মাথা ঘোরায়। ঠিক আছে, এটাকে কিন্তু আপনার ঠিক করতে হবে। প্রথম যেটা করতে হবে আমি আপনাকে বলে দিচ্ছি, যখন রাতে ঘুমোবেন বা যে কোনো সময়ে যখন ঘুমোবেন, একটা পিলো কিনতে পাওয়া যায়, সেই পিলোটাকে বলা হয় সার্ভাইকেল পিলো। ঠিক আছে, আপনি অনলাইনে খোঁজ করলে পাবেন। সার্ভাইকেল পিলো আপনি একটা কিনে নেবেন। সেই পিলোটায় শুলে লাভটা এটাই হয় যে আপনার যে ঘাড়ের যে কার্ভটা সেটা ঠিক থাকবে, আপনি সোজা হয়ে শুলেও সেটা ঠিক থাকবে, কাত হয়ে শুলেও সেটা ঠিক হবে। না হলে নর্মালি কী হয়, আমরা যখন ঘুমোই আমাদের মাথাটা সামনের দিকে ঝুঁকে থাকে, যদি আমরা বালিশ দিই, যত বেশি উঁচু বালিশে শোবেন তত সামনের দিকে ঝুঁকে থাকবে, তাহলে সেটা ক্ষতিকারক। আবার যদি আপনি কাত হয়ে থাকেন, তাহলে দেখুন আমি যেভাবে বসে আছি, আপনার ঘাড়টা কী হবে, এরকম বেঁকে যাবে, কারণ বালিশের আর এই কাঁধের, মাথার আর এই কাঁধের যে গ্যাপটা, সেটা তো বালিশের সাইজে সবসময় হয় না। এবার যদি মানে কাঁধের জন্য ওটার মাপটা নিতে থাকেন, তাহলে আবার যখন সোজা হয়ে শোবেন তখন এটা বেঁকে যাবে এরকম। তার জন্য কি সার্ভাইকেল পিলো পাওয়া যায়, সেই পিলোগুলো কিনলে আপনি কাত হলেও যেরকম থাকবে মাথাটা স্ট্রেট থাকবে, আবার যখন সোজা হয়ে শোবেন তখনও মাথাটা স্ট্রেট থাকবে, সামনের দিকেও ঝুঁকবে না, কাত হলে বেঁকে থাকবে না। দারুণ কমফোর্টেবল এবং খুব উপকারী। এটা হচ্ছে প্রথম। যদি ওটা কিনতে না পারেন, যে আপনার টাইম হচ্ছে না বা খুঁজে পাচ্ছে না, যাই হোক, তাহলে কি করবেন, একটা চাদর নিয়ে, বিছানার চাদর, সেটা নিয়ে অথবা একটা মোটা টাওয়েল নিয়ে এটাকে রোল করবেন। রোল করে ঠিক ঘাড়ের পেছনে দেবেন, মাথার পিছনে না। এই যে দেখুন, এটা মাথার পিছন, এখানে না দিয়ে আপনি ঘাড়ের পেছনে ঠিক বালিশের মতো করে রোল করে নিয়ে শোবেন আরাম করে, দেখবেন কত কমফোর্টেবল লাগবে আপনার। আচ্ছা, তার পাশাপাশি আপনার ট্রিটমেন্টটা করাতে হবে। এই যে স্টিফনেসটা চলে এসছে, যার জন্য মনে হচ্ছে আপনার মাসেলগুলোকে টেনে রাখছে, এইটা কিন্তু দিন দিন বেড়ে যাবে। এবং অনেক মানুষকে দেখবেন আপনি, ওনারা কি করে, ঘাড় কিন্তু এভাবে ঘুরে তাকাতে পারে না, ডাকলে পরে কি হয়, তারা পুরো বডিটা ঘুরে যেতে হয়, যেদিকে ডাকবেন আপনি পুরো বডিটা ঘুরে যেতে হয়। কারণ কি, তার যে ঘাড়ের যে জয়েন্টগুলো সেটা শক্ত হয়ে গেছে, ফিউজড হয়ে গেছে, হাড়ে হাড়ে জয়েন্ট হয়ে গেছে, হাড়গুলো আলাদা আলাদা থাকে, সেগুলো একসাথে হয়ে গেছে, ক্ষয় হয়ে এটা হয়, এবং তার সাথে ঘাড়ে স্টিফনেস চলে আসে। এই দুটোর যদি আপনার ঠিক করতে হয় আর ভবিষ্যতে যাতে ব্যথাগুলো না আসে, তাহলে কিন্তু আপনি এনবিপিতে আসুন, এসে ট্রিটমেন্ট করান। সার্ভাইকাল স্পন্ডিলোসিসের পঞ্চকর্মা থেরাপি মেডিসিন খুব ভালো কাজ করে, যেখানে আপনার প্রবলেমটা কিন্তু অল্প দিনে ঠিক হবে।
এবং আরেকটা কথা বলবো, কম্পিউটার যখন ইউজ করছেন চেয়ারটাকে আরও নিচু করে নিন অথবা টেবিলটাকে উঁচু করে নিন, যাতে আপনার সোজা হলেও আপনি কিবোর্ডটা দেখতে পান, মানে ঘাটটা সামনে নিচু করে কিবোর্ড ইউজ না করতে হয়। এইভাবে একটু ম্যানেজ করুন এইটার ডিস্টেন্সটা, তাহলে দেখবেন মানে প্রবলেমগুলো চট করে আর মানে বাড়বে না। আর ট্রিটমেন্টটা করুন, ট্রিটমেন্টটা করে আপনার সমস্যাটাকে সমাধান করে নিন। একদম, বাকি চেম্বারগুলো আমি বলে আলোচনাতে আবার ফিরে আসবো। ডক্টর এন ভট্টাচার্যকে আপনারা পেয়ে আছেন বর্ধমান, বোলপুর, আসানসোল, বাঁকুড়া, খড়গপুর, মেছেদা, দুর্গাপুর, জামশেদপুর ও আগরতলাতে, এবং ডক্টর এ হালদারকে আপনারা পাচ্ছেন হলদিয়া, কৃষ্ণনগর, বহরমপুর, হেরিয়া, আরামবাগ ও দিল্লিতে। আর ডক্টর এস ঘোষালকে আপনারা পেয়ে যাচ্ছেন মালদহ, রায়গঞ্জ, শিলিগুড়ি, শিলচর, কোচবিহার এবং গৌহাটিতে। আর আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ বার্তা আপনাদের জন্য, যে অক্টোবরের 27 তারিখে মুম্বাইতে চেম্বার পেয়ে যাচ্ছেন আপনারা, আর ব্যাঙ্গালোরের বাসিন্দারা অবশ্যই পেয়ে যাচ্ছেন নভেম্বরের 20 তারিখের চেম্বার। এখন থেকে বুকিংটা করতে থাকুন, অলরেডি অনেক বুকিং চলে এসেছে, আরও যেই জায়গাগুলো ফুলফিল বাকি আছে সেই জায়গাগুলো আপনারা এখন থেকে বুকিংটা করুন, যাতে এই 27 তারিখ, অক্টোবরের 27 তারিখ এবং নভেম্বরের 20 তারিখে আপনারা ভিজিটটা করতে পারেন ডাক্তারবাবুতে। কারণ দেখুন, আগে থেকে যদি বুকিংটা না করেন, পরবর্তীকালে গিয়ে মানে একদম সময় এগিয়ে আসলে কিন্তু আপনাকে পরিষেবাটা হয়তো নাও দেওয়া যেতে পারে, কারণ প্রত্যেকটা চেম্বারে একটা লিমিটেড সংখ্যক পার্সনকে আমরা আর কি ভিজিট করতে পারি, সেই কারণে সেটার ওভার হয়ে গেলে কিন্তু একটু ডাক্তারবাবুদের জন্য সমস্যা হয়ে যায়। সেই কারণেই কিন্তু আগে থেকে সবসময় বলা হচ্ছে যে আগে থেকে আপনারা চেম্বারটার জন্য ভিজিট করার জন্য আপনারা আগে থেকে অ্যাপয়েন্টমেন্টটা ফিক্সড করে রাখবেন। এবার একটুখানি আমরা আলোচনাতে ফিরবো অবশ্যই, কারণ এগুলো প্রচণ্ড গুরুত্বপূর্ণ আলোচনা, এগুলো করাটা দরকার, মানুষের জানাটা খুব প্রয়োজন। সেটা হচ্ছে ডক্টর এস ভাদুরী, আপনাকে এবার আমি এটাই প্রশ্ন করব যে যাদের প্রচণ্ড হেলদি ফিগার, যারা হেলদি থেকে মানে হতে পারে যে তারা হয়তো জিম করে বা এক্সারসাইজ করে চেহারাটাকে অনেকটা কমিয়েছে, বা যাদের অলরেডি চেহারা রোগা ছিল তারা আবার অনেকটা হেলদি হয়েছে, এই যে দুটো চেঞ্জ হচ্ছে তার মাঝখানে মানুষের কি হচ্ছে, যে এই জয়েন্টের জায়গাগুলো আমাদের রয়েছে, যেমন হাতের এই জয়েন্টের জায়গাটা, মানে বগলের এই জায়গাটা, তারপরে হাঁটুতে, অনেক সময় হয় আমাদের থাইতে, এই সমস্ত জায়গাগুলো যেটা হয় একটা কি বলবো একটা স্টেচ মার্ক মতো চলে আসে, সেই স্টেচ মার্কটা যে আসে সেইটা প্রবলেমটা কেন আসছে আর এটার সলিউশন কি আছে এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে? দেখুন, আমাদের যে এই স্ট্রেচ মার্কগুলো আসে কারণ হচ্ছে আমাদের স্কিন, দেখুন একটা বেলুনকে ভাবুন, বেলুন যদি কি হয়, আপনি একটা ছোট বেলুন নিলেন, ঠিক আছে, বেলুনটা আপনি ফোলাতে ফোলাতে একটা সাইজে যাবে, তারপর কি হবে, আস্তে আস্তে ওটা কিন্তু এমন টাইট হয়ে যাবে, তারপরে আরেকটু হাওয়া দিলে ওটা বাস্ট করে, তাই তো, কারণ ওর যতটা ক্ষমতা ততটা অবধি নিতে পারছে, তারপরে কিন্তু ওটা ফেটে যাচ্ছে। হ্যাঁ, ওটা খুব পাতলা বলে ওটা ফেটে যাচ্ছে। এইবার আমি আসি একটা শাড়ির ব্যাপারে। অনেক সময় দেখবেন আপনারা মহিলারা যখন শাড়ি পরেন, হয়তো পা দিয়ে টান লেগে গেল, শাড়ির ওই জায়গাটা ফেসে যায়, একটা ওয়ার্ড বলেন যে ফেসে গেছে। ফেসে গেছে মানে কি, তার যে বোনটটা আছে সেটা নষ্ট হয়ে গেল, বোনা ছিল সেটা টান পড়ে ওটা ফাঁকা হয়ে গেল, ঠিক আছে। মানুষের স্কিনটাও কিন্তু তেমন, এর কিন্তু একটা ক্ষমতা আছে। এবার দেখবেন অনেক সময় এই যে স্ট্রেচ মার্কগুলোর ছাড়া যখন কারো শরীরে জল জমতে থাকে হাতে পায়ে, তাদেরও কিন্তু দেখবেন চামড়াটা একটা পাতলা হতে হতে তারপরে ফেটে যায় এবং ওখান থেকে জল বেরায়, ঠিক আছে। কারো অসুখ বিসুখ থাকলে ওটা দেখা যায় আর কি, সোয়েলিং হয়, এডিমা হয়, এবং তারপরে ওই জায়গা থেকে অনেক সময় দেখা যায় চামড়াটা এত পাতলা হয়ে গেছে, জল দিনের পর দিন বছরের পর বছর থাকতে থাকতে ওখান থেকে একটু ঘষা লাগলেই ওটা ফেটে গেল, ওখান থেকে জল বেরোলো, আবার পাটা ছোট সরু হয়ে যায়, এরকম দেখা যায়। তো এই স্কিনটা কেন স্ট্রেচ মার্কটা হয়, কারণ হচ্ছে আমাদের যে স্কিনের যে একটা ইলাস্টিসিটি থাকে, ওটা ম্যাক্সিমাম যতটা অবধি বাড়ছে, ধরুন রোগা থেকে ধরুন আপনার যা ফিগার এখন যদি আপনি ধরুন দেখা যাচ্ছে খুব মোটা হয়ে গেল হঠাৎ করে, তাহলে কি হবে, খুব একটা ভালো কথা বলেছেন, হঠাৎ করে। কেন হঠাৎ করে এই কথাটা বলছি, বডির যে ইলাস্টিসিটিটা সেটা যদি গ্র্যাজুয়ালি হয় বা টানটা যদি আস্তে আস্তে হয় তাহলে ওটা বডি নিতে পারে, কিন্তু যদি দেখা যাচ্ছে 1 বছর 1.5 বছরের মধ্যে আপনি 20 কেজি 25 কেজি বেড়ে গেছেন, তাহলে কি হয়, ওটা আচমকা হলে শরীর ওই স্কিন ওটা নিতে পারে না এবং ওখানটায় ফেসে যায়, এই যে স্ট্রেচ হয়ে যায়, যে ওভার স্ট্রেচ হওয়াটাকে বেশি টানটান হয়ে যায়, ওটা ফেটে যায় তখন। এটার কিন্তু ট্রিটমেন্ট করানো যেতে পারে আমাদের এনবিপির যে লাইলিগেন্স বলে বললাম পার্টটা, যেখানে ধরুন আমাদের এই যে স্কিন আর হেয়ারের স্পেশাল ক্লিনিক করা হয়েছে, সেখানে কিন্তু লেজার থেরাপির মাধ্যমে এবং মেডিসিনের মাধ্যমে, কিছু মেডিসিন অ্যাপ্লাই করতে হয়, তার মাধ্যমে এই যে
স্ট্রেচ মার্কগুলো সেগুলো কিন্তু হালকা করা যায়। অনেকের দেখা যাচ্ছে প্রেগন্যান্সির পরেও কিন্তু এটা হয়, ঠিক আছে, বেবি হয়ে গেল দেখা যাচ্ছে সেখানে কিন্তু স্ট্রেচ মার্ক হয়ে গেছে, তখন সেগুলোতে দেখতে বাজে লাগে যে অনেকে ধরুন ওয়েস্টার্ন ড্রেস পরছে, অ্যাবস যে জায়গাটা খালি থাকতে হয় সেই জায়গাটা খালি রাখতে পারছে না, দেখতে বাজে লাগছে, অথবা শাড়ি পরলে দেখা যাচ্ছে ওটা দেখা যাচ্ছে। তো এগুলোকে যদি ঠিক করতে হয় তাহলে আমাদের কাছে কিন্তু ট্রিটমেন্ট আছে, সেই ট্রিটমেন্ট করলে আস্তে আস্তে ওগুলোকে কিন্তু হালকা করে দেওয়া যায়। একদম খুব সুন্দরভাবে কিন্তু ডাক্তারবাবু পুরোটা কিন্তু বুঝিয়েছেন, একদমই হচ্ছে তাই যে লা এজেন্সিতে কিন্তু খুব ভালো ট্রিটমেন্ট আছে এটার, যে স্কিন যখন আপনার ফেটে যাচ্ছে, যখন এই স্টেচ মার্কগুলো দেখা যাচ্ছে সেটা প্রচণ্ড বাজে লাগে দেখতে, আমরা জানি যে সেটা একটা মেয়েরও হতে পারে, শুধুমাত্র মেয়েদের হবে যে তাই নয়, এটা কিন্তু একজন পুরুষেরও হতে পারে, পুরুষেরও যখন হঠাৎ করে চেহারা বাড়ছে তখন তার ক্ষেত্রেও কিন্তু সেম এই জায়গাগুলোতে এরকম স্ট্রেচ মার্ক চলে আসছে, আবার রোগা হলে সেম হচ্ছে। তো এইটার কিন্তু খুব ভালো ট্রিটমেন্ট আছে, শুধুমাত্র এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টার নয়, তার সাথে কিন্তু লা এজেন্সিতে এটার খুব ভালো ট্রিটমেন্ট আছে। ডাক্তারবাবু যেমন বললেন যে লেজার থেরাপি দিয়ে এটার খুব ভালো ট্রিটমেন্ট আছে। আপনার যদি এরকম সমস্যা হয়ে থাকে তাহলে কিন্তু আপনি একদম দেরি না করে তাড়াতাড়ি আপনি চলে আসুন, লা এজেন্সির সমস্ত ডিটেলস আপনারা পেয়ে যাবেন, আপনারা সেটার একটা হেল্পলাইন নাম্বারও দেওয়া আছে, আপনারা সেখানে কল করে অবশ্যই এটা ট্রিটমেন্ট করার খুব ভালো ট্রিটমেন্ট আছে এটার জন্য। আর দেখুন সামনে যেহেতু পুজো, সেইটার জন্য কিন্তু আমাদের শরীরটার এবার বোধহয় একটু গুরুত্ব দেওয়াটা বেশি প্রয়োজন, কারণ সামনে পুজো যেহেতু আমাদের একটা ভুরিভোজ ব্যাপার আছে, এই পুজোর কদিন আমরা খুব পেট পুড়ে ভুরিভোজ করে খাই আমরা, তো সেটা আমি বলবো যে এখন থেকে ডাক্তারবাবু যে সামনে যেহেতু পুজো মানুষের একটা খাওয়া দাওয়ার ব্যাপার থাকবে, আর সেই কটা দিন আমরা কিছুতেই নিজেদেরকে কন্ট্রোল করতে পারি না, এটা হচ্ছে সব থেকে বড় কথা। তাহলে আমি এখন থেকে কিভাবে একটুখানি নিজেকে কন্ট্রোল করব বা নিজের শরীরটাকে হেলদি রাখবো সেটা যদি একটু বলো। দেখুন প্রথম কথা, আমি যদি সেই জায়গার টাইমে একটু বেশি খেতে চাই তাহলে এখন আমার একটু কন্ট্রোল করতে হবে। তাহলে আমি এখন কি কন্ট্রোল করব, আমার পেটটা যাতে ঠিক থাকে আমার দেখতে হবে। তাহলে পেট ঠিক রাখার জন্য আমার বাইরের খাবার এখন পুরো বন্ধ করে দিন, সেই 4 দিনের জন্য তুলে রাখুন যে আমি একটু সেই দিন এনজয় করে খাবো বাইরের ফাস্ট ফুড, ঠিক আছে, তো বা বিভিন্ন রেস্টুরেন্টে গিয়ে খাবো। তো এখন কি করতে হবে, হালকা খাবার খান। এমনিতেও এখন সিজনটা হচ্ছে বৃষ্টির সিজন, সেখানে একটু পেটের গন্ডগোল হয় অনেকের হচ্ছে, তো হালকা খাবার খান, মানে কম তেলে রান্না করা খাবারগুলো খান। মাছ মাংস ডিম যেটাই খাবেন অতিরিক্ত মশলা দিয়ে খাবেন না, বা অতিরিক্ত তেলে ভাজা জিনিস খাবেন না, এগুলো অ্যাভয়েড করুন। দইটাকে ডেইলি পাতে রাখুন, হালকা ডেইলি দইয়ের একটা আইটেম রাখুন, দইটা মানে দইয়ের ঘোল হোক বা এমনি টক দই হোক যেটাই হোক সেগুলো খাওয়ার চেষ্টা করুন। একটু ফল খান, রসালো ফল খাওয়ার চেষ্টা করুন, এবং রাত্রে ঘুমটা ঠিক করে করুন যাতে পটিটা ক্লিয়ার হয়, এটা মাথায় রাখবেন। ফল খেলে দেখবেন যে আপনার পটিটা ক্লিয়ার হচ্ছে, ঠিক আছে, ফাইবার থাকে। এইভাবে একটু মেনটেন করে চলুন, তাহলে দেখবেন আপনি সুস্থ থাকবেন, এনার্জিটাও বেশি থাকবে, ঝরঝরা লাগবে শরীরটা, আর ক্লান্তি ভাব লাগবে না। হ্যাঁ, এইবার যখন আপনি পুজোর দিনগুলোতে খাওয়া দাওয়া করবেন চেষ্টা করবেন, আমি যেটা বলছি হয়তো সব সময় হয় না, কিন্তু চেষ্টা করবেন বেশি রিচ খাবারগুলো দিনের দিনে শেষ করে নিতে। রাতের বেলা একটু হালকা খাবারগুলো খান, রেস্টুরেন্টে খান কিন্তু একটু হালকা খাওয়া। বিরিয়ানিও যদি খান, কারণ ওয়েস্ট বেঙ্গলে বিরিয়ানিটা খুব পপুলার, ঠিক আছে, তো বিরিয়ানিও খেলে একটু বলবেন বা দেখে নেবেন কোথায় বিরিয়ানিতে তেলের পরিমাণটা কম আছে। দেখবেন বিরিয়ানিতে দুটো পার্ট থাকে, একটা হোয়াইট পার্ট আর একটা হচ্ছে খুব স্পাইসি পার্ট। যারা দেবে বিরিয়ানিটা তাদেরকে বলবেন আমাকে একটু সাদা ভাতটার পরিমাণটা বেশি দিয়ে দেবেন, মশলা ভাতটা একটু কম। ওনারা কিন্তু ম্যানেজ করে ওটা সুন্দর করে দেবে, তাতে আপনার লাভ কি হবে, শরীরে ওই তেলের ভাগটা কম ঢুকবে এবং পেটটা আপনার ঠিক থাকবে। একদম। আজকে হাতে সময় একদমই নেই, সেই কারণে বোধহয় আমরা লাস্ট বন্ধুর সাথে কথা বলতে পারলাম না, সরি তার জন্য। নেক্সট দিন আপনি অবশ্যই কল করুন, আপনার সাথে আমরা কথা বলবো, আপনার সমস্যাটা অবশ্যই আমরা শুনবো, কিন্তু আজকে একদমই হাতে সময় নেই, সেই কারণে আমরা আর আলোচনা রাখতে পারছি না। আলোচনাটা খুব সুন্দরই হচ্ছিল, আগামী দিনে এই রকম ধরনের অনেক আলোচনা নিয়ে আপনাদের কাছে আমরা আবারও ফিরে আসবো। ততক্ষণ সকলে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালোবাসায় থাকবেন।